এই ছাড়ো তো। আর কত? আর একটু প্লিজ। না, আর একটুও না। এবার ব্যথা লাগছে। দেখো কি অবস্থা করেছো ঠোঁটের। আমার বউ তুমি, তোমায় লিপ কিস করবো না তো কাকে করব শুনি? আমি তোমার সিনিয়র, সো সাবধানে, বাড়াবাড়ি করবে না একদম। ইস, সিনিয়র হয়েছে তো কি হয়েছে? এখন তো তুমি আমারই বউ, আর বউদের জামাইয়ের কথা শুনতে হয়। আসছে আমার জামাই। স্বামীকে খুশি করা স্ত্রীদের কর্তব্য, জানো না নাকি? আজ আর নো ছাড়াছাড়ি, কাছে এসো। আমার বইয়ে গেছে তোমার কাছে যেতে। আসতে বলছি কিন্তু। এসো, আমায় খুশি করো, না হয় রাগ করব বলে দিলাম। তাই তোমাকে খুশি করা লাগবে বুঝি? তা কিভাবে খুশি করব শুনি। কাছে এসো, বুঝাচ্ছি কিভাবে খুশি করবে। মোহনা আলতো পায়ে কাছে গেল। অমনি আবির মোহনাকে ঝাপটে ধরল। এই এই, কি করছোটা কি? কি করছি আবার? আমার বউকে আদর করছি, দেখছো না? না, আমার আদর লাগবে না, তুমি সরো। তা বললে কি করে হবে ম্যাম? আমার তো আদর চাই। আবিরের নেশাতুর গলা শুনে মোহনা কেঁপে উঠল। আবির মোহনাকে বিছানায় ফেলে দিল। মোহনা চাদর খামচে ধরল, চোখ বন্ধ করে নিল। ঠোঁট কাঁপতে লাগলো, যা দেখে আবিরের আরও নেশা ধরে গেল। মোহনার ঠোঁটে ঠোঁট মেলালো। ঠিক কতক্ষণ কেটে গেল জানা নেই। মোহনা ধাক্কা মেরে আবিরকে সরালে আবির সরতেই হাঁপাতে লাগলো। এইভাবে কেউ চেপে ধরে? এখনই তো ওপারে চলে যেতাম। আবির হাসলো, মোহনার গায়ের শাড়িটা এক টানে খুলে ফেলল। হঠাৎ এমন কাজে মোহনার মুখের ভাষা হারিয়ে ফেলল, সেই সাথে লজ্জাও পেল। বিছানা থেকে উঠতে যেতে আবির মোহনার ব্লাউজের ফিতা ধরে টান দিলে মোহনা আবিরের বুকে এসে পড়ল। মোহনার পেট দু হাত দিয়ে পেঁচিয়ে ধরল আবির। গলায় ঘাড়ে ইচ্ছে মতো চুমু দিতে লাগলো। একটা সময় সেটা গলা ঘাড় থেকে নিচে নামতে শুরু করলো। দুজনে এক অন্য দুনিয়ায় চলে গেল, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। নতুনভাবে ওঠেন, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। সকালে দরজায় ঠক ঠক আওয়াজে মোহনার ঘুম ভাঙল। উঠে বসতেই নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে খানিক চমকালো। পরক্ষণেই রাতের কথা মনে হতে লজ্জায় লাল হয়ে উঠল। গায়ে কম্বল ভালো করে পেঁচিয়ে নিল। তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ভাবি, তাড়াতাড়ি আসেন। রিমি যেতেই মোহনা পাশে ঘুমন্ত আবিরের দিকে তাকালো। কতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। কে বলবে এই জুনিয়র ছেলেটা আজ তার বর? কাল তাদের বাসরাত ছিল, ভাবতেই মোহনা মুখ ঢাকলো। আবির কপালে চুমু দিয়ে বলল, এই যে পিচ্চি জুনিয়র ছেলে এত ভালোবাসেন আমাকে, আপনার ভালোবাসাতে তো কবে মরেই যাব। আবির নড়ে চড়ে উঠতেই মোহনা কম্বল পেঁচিয়ে দৌড়ে লাগালো ওয়াশরুমে। গোসল সেরে নতুন শাড়ি পরে বেরিয়ে আসলো। আবির এখনো ঘুমায়। মোহনা মুচকি এসে এগিয়ে গেল, চুলের পানি আবিরের মুখে ঝাড়া দিল। আহা আম্মু, সকাল সকাল বিরক্ত করো না তো। আমি তোমার আম্মু হই। আবির ঝট করে চোখ করলো, সামনে মোহনাকে দেখে বিমোহিত হলো। দুধে আলতা গায়ের রঙে নীল শাড়িটা মানিয়েছে খুব। মুখে হালকা হালকা পানি, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আবির এক হাত দিয়ে মোহনার কোমর জড়িয়ে ধরল। তুমি তো আমার একটা মাত্র বউজান, আমার সিনিয়র বউটা। তাহলে এতক্ষণ ম্যামে কে করলো? আরে এতদিন তো আম্মুই পানি ঢেলে ঘুম থেকে তুলেছে, তাই আর কি। এখন তো আমার একটা বউ আছে, আমার কিউট বউ। হয়েছে, রাখো তোমার ডায়লগ। ওঠো এখন, অনেক ঘুমিয়েছো। ঘুমালাম আর কই, সারা রাত তো রোমান্স করতে করতেই কাটলো। মোহনা ধাম করে আবিরের হাতে চাপড় বসালো। সব সময় শয়তানি। শয়তানি করলাম কই? যাই বলো আর না বলো, কাল কিন্তু সেই লেভেলের। চুপ! আর একটা কথা বললে খুন করে ফেলবো বলে দিলাম। আবির হেসেই খুন। ভাইয়া, ভাবি, কি হলো তোমাদের? কি ঘুম হয়নি? আয়শা আবিরের ছোট বোন। আয়শা আসতেই মোহনা উঠে দাঁড়ালো। আবিরও আর মোড়া ভেঙে উঠে বসলো। তোর আর আসার সময় হলো না? কেন? আমি এসে কি ভুল করলাম? কি করলি মানে? আমি নতুন বিয়ে করছি, আমাদের তো 1 মাস ঘরে দরজা বন্ধ করে থাকা উচিত। আহা, কত শখ! সারা রাত কি করছো তাহলে? বসে বসে মশা মারছো নাকি? ওদের ভাই বোনের অসভ্য মার্কা কথায় মোহনার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। শেষে আয়শা আবিরকে বেঞ্চে কেটে মোহনাকে নিয়ে যেতে যেতে বলল, তোমার বউকে এখন নিয়ে যাই, আবার সময় মতো তোমার কাছেই দিয়ে যাব। তুমিও ফ্রেশ হয়ে নিচে এসো, নাস্তা করবে তো নাকি? মোহনা নিচে নামতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। নতুন বউ দেখতে অনেকের আগমন হয়েছে, যাদের কাউকেই তেমন চেনে না মোহনা। আবিরের মা সোনিয়া ওদের দেখে বললেন, ওই তো ওরা চলে এসেছে। এসো বৌমা, বসো, নাস্তা সেরে নাও। তোমাদের বাসা থেকে মানুষ আসবে কিছুক্ষণ পরে,
আবার পার্লারের মেয়েরাও আসবে। নাস্তা সেরে একটু বিশ্রাম করে নাও। এই বউকে নিয়ে এত আদিক্ষেদের কি আছে? কি দেখে বিয়ে দিল ভাইজান? মেয়ে তো সেই আমাদের আবিরের থেকেও বড়। মানুষ কি বলবে? সবাই তো ছি ছি করবে। শুধু রূপ দিয়ে কি হবে? দেখে তো মনে হয় না কোনো কাজ টাজ পারে। এর থেকে আমার মেয়ে কোন দিক দিয়ে কম ছিল? ফুপুর কথায় মোহনার চোখে পানি চলে এলো। আবিরের বাবারা এক ভাই এক বোন। ফুপুর মেয়ের ছোঁয়া আবার আবিরকে পছন্দ করে। মোহনার সাথে বিয়ে হওয়ায় ওরা খুশি না। আমার বউ আমার পছন্দের ফুপু, বিয়ে করছি আমি, আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদেরও থাকার কথা না? আর ছোঁয়ার কথা বলছেন, ও শুধুমাত্রই আমার বোন আয়েশার মতো। ওদের দুজনকে আমি এক নজরে দেখি। সো ফার্দার আমার বউকে নিয়ে আর একটাও কথা বলবেন না। আর সমাজের কথা বললেন না, হ্যাঁ, সমাজ আমাকে খাওয়ায়ও না পড়ায়ও না, সমাজ পারেই শুধু নিন্দা করতে। আবিরের বাবা মা ছেলের প্রতিবাদে মুচকি হাসল। রোকসানা বেগমের মুখটা অপমানে কালো হয়ে গেল, তবুও দমলেন না যেন। দেখলে ভাইজান, দেখলে ভাবি, আবির আজ আমার মুখের উপর কথা বলছে। এক রাতে এই মেয়ে কি জাদু করলো গো! তোমরা কিছু বললেও না, তোমাদের ছেলে এভাবে অপমান করলো আমাকে, আর তোমরা চুপচাপ দেখলে। আহা আপা, এমন করছেন কেন? শুভদিন এসব বলবেন না তো। মোহনাকে আমাদের সবার পছন্দ। হোক আবিরের বড়, তাতে কি? আর বেশি দিনের বড়ও তো নয়, মাত্র 6 মাসের। এই যুগে এসব কেউ ধরে না। আপনি নাস্তা করুন। মোহনা, এসো, তুমিও বসে পড়ো। এই আবির, খেতে বস। হ্যাঁ হ্যাঁ, এখন আমারই সব দোষ। এখন তো আমি পর হয়ে গেছি। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, এই দিন আর দেখা লাগতো না। ভাইয়ের বাড়িতে একটু সম্মান নেই আমার। রোকসানার কথায় সবাই বিরক্ত হলো। আয়েশার মেজাজ খারাপ হলো। মা, তুমি কি খাবার দিবা নাকি উঠে যাব? খাবার সময় এত নাটক ভালো লাগে না। রোকসানা, চুপ কর তুই। তোকে কেউ অসম্মান করছে না, তুই নিজে নিজেকেই ছোট করছিস। রোকসানা রেগে উঠে চলে গেল। যেতে যেতে বলল, থাকো তোমরা তোমাদের আদরের বৌমাকে নিয়ে, আমিই চলে যাচ্ছি। যেখানে কোনো মান সম্মান নেই সেখানে আমিও নেই। এই ছোঁয়া, উঠে পড়। থাকবো না এখানে, জামা কাপড় গোছা, এখনই চলে যাব। ছোঁয়াকে কথাগুলো বলে রোকসানা হনহনিয়ে চলে গেল। আগত ছোঁয়াকেও উঠতে হলো। মোহনা কিছু বলতে যাবে তখনই আয়েশা থামিয়ে দিল। ওনাকে কিছু বলো না ভাবি, মহিলা 1 নম্বরের হিটলার। মেয়েকেও বানিয়েছে তাই, অসহ্য। শুধু পাপার বোন দেখে চুপ থাকতে হয়। সবাই জানে আয়েশা ভীষণ রাগী। আয়েশা হুটহাট রাগ দেখায়। আর আবির, সে হলো ঠান্ডা মেজাজের রাগী, সহজে রাগে না। আর একবার রাগলে সব তছনছ করে দেয়। আবিরের মা দীর্ঘশ্বাস ফেলে ওদের খাবার দিল। খাবার শেষ করে উঠতেই রোকসানা আর ছোঁয়াকে ব্যাগ হাতে বের হতে দেখা গেল। মোহনার খারাপ লাগলো ভীষণ। আজ তার বউ ভাত আর ওরা চলে যাচ্ছে। মোহনা আবিরকে ফিসফিসিয়ে বলল, এই ফুপুকে আটকাও, চলে যাচ্ছে তো। আজকের দিনে এইভাবে চলে যাবে, ব্যাপারটা কেমন দেখায়? চুপ করো, যাক চলে। থাকলেই তোমাকে আবার অসম্মান করবে, যে আমি সহ্য করব না। আবিরের কথাটা ভীষণ ভালো লাগলো মোহনার। আবিরের হাত ধরে বলল, আজকের জন্য বারণ করো শুধু। আমরা তো আজ আমাদের বাড়িতে যাচ্ছি, তাহলে তো আর সমস্যা হবে না, প্লিজ। মোহনার আকুতি ভরা কথা আর ফেলতে পারল না আবির। ফুপু দাঁড়াও, আজকের দিনে এভাবে অন্তত চলে যেও না। মানুষ কি বলবে, আজ থেকে যাও। আবিরের কথায় রোকসানা থেমে ফিরে তাকালো। আবিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আমি থাকলে তোমাদের বউয়ের সমস্যা হবে। এমন ঢং দেখতেও পারবো না, তাই থাকারও প্রশ্ন আসে না। আবিরের মেজাজ আরও গরম হয়ে গেল। এজন্য আটকাতে চায়নি। আবির কিছু বলবে তার আগেই মোহনা আবিরের হাত ধরল। আবির মোহনার দিকে রক্ত চোখে তাকাতে মোহনা ম্লান চোখে তাকিয়ে চুপ থাকতে বলল। আবির চুপ করে রইল। মোহনা এগিয়ে রোকসানার সামনে দাঁড়ালো। আমার এ বাড়িতে যতটা অধিকার, আপনারও তেমনি। আমি এসেছি কাল, আর আপনি অনেক আগে থেকেই। আমার থেকে বেশি আপনি আপন ফুপি। আপনি গুরুজন, আপনি বলতেই পারেন। আমার কোনো সমস্যা হবে না। দয়া করে আজ থেকে যান ফুপু, হাত জোর করে। আবিরের হয়ে আমি ক্ষমা চাইছি ফুপু। ছোঁয়াও বলল থেকে যেতে। মেয়ের দিকে তাকাতে কিছু একটা ইশারা করলে রোকসানা নরম হলেন। মোহনাকে ভেঙচি কেটে ব্যাগ নিয়ে আবার রুমে চলে গেলেন পেছন ছোঁয়াও গেল। ভাবি, এটা কি করলে? তুমি ছোট হতে গেলে কেন? মোহনা মৃদু হাসল। আবির রাগ করে নিজের রুমে চলে গেল। আবিরের মা এসে মোহনার মাথায় হাত বুলিয়ে দিলেন। এভাবে সবাইকে আপন করে নিও, সুখী হও অনেক। ফুপির কথা কিছু মনে করো না মা।
আপা এমনই। আমি কিছু মনে করিনি আন্টি, বড়রাই তো বলবে, সমস্যা নেই। লক্ষ্মী মেয়ে। আর আন্টি বলছো কি? আবির আয়েশার মতো আমি তোমারও মা, মা বলেই ডেকো। মোহনা হেসে সম্মতি দিল। ঠিক আছে, তুমি এখন রুমে যাও, একটু রেস্ট নাও গিয়ে। মোহনা রুমে চলে আসলো। আবির মুখ গোমড়া করে শুয়ে আছে। মোহনা এগিয়ে গেল। রাগ করেছো? রাগ করো না প্লিজ। রাগ করলে সে কি বলে সে যে রাগ করেছে? হ্যাঁ, তাই তো দেখছো, আমি কি গবেট? মোহনা গিয়ে আবিরের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। তুমি কেন ফুপু আম্মার কাছে ক্ষমা চাইলা? সে কত কিছু বলল তোমাকে, তারপরও? গুরুজনেরাই তো রাগ করে, আবার ভালোও বাসে। ফুপু তো ভুল কিছু বলেনি, যে কেউই এমনিই বলবে। আর বড়দের কাছে মাফ চাইলে ছোট হয় না কেউ, বুঝলা? তুমি তো ভুল করনি, উল্টো তার উচিত ছিল তোমার কাছে ক্ষমা চাওয়া। ওসব ছাড়ো তো, একজন চাইলেই হলো। আজ ফুপি চলে গেল, কেমন একটা অবস্থা হতো বলো তো? তোমাকে বললাম আটকাতে, তুমি উল্টো চেতে গেলে। আবির চুপ করে রইল। মোহনা আবিরকে রাগাতে বলল। তবে যাই বলো, ছোঁয়া কিন্তু সুন্দরী, আবার বয়সও কম। আমি তো তোমার চেয়েও বড়, তুমি ছোঁয়াকেই বিয়ে করতে পারতে কিন্তু। আচ্ছা, তাহলে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তোমাকে ভালোবেসেও ভুল করেছি। এখন ভুল শুধরে কি বলো, ছোঁয়াকে বিয়ে করি? মোহনা নিজের কথায় নিজেই বলদ হয়ে গেল। তার চোখে পানি জমলো। সে তো ফাজলামি করে বলেছিল, আর আবির সত্যি এমন বলল। চোখ বন্ধ করতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবির তা মুছে দিয়ে চোখের পাতায় চুমু খেল। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার জন্য কত পাগলামো করেছি তা বোধহয় তোমার অজানা না। তুমি সবসময় আমাকে রিফিউজ করেছো। কেন? আমি তোমার ছোট বলে? বয়স দেখলে ভালোবাসা না। তুমি আমার কাছে সব থেকে সুন্দর। যেদিন তোমায় দেখেছি তারপর থেকে আর কাউকে ভালো লাগেনি। তোমার ইগনোরে কষ্ট পেয়েছি, কেঁদেছি, তবুও তোমাকেই ভালোবেসেছি। আমার তুমি ছাড়া আর কাউকে চাই না। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মোহনা আবেগে শব্দ করে কেঁদে ফেলল। এই ছেলেটা তাকে এত ভালোবাসে কেন, তাই ভাবল। আর সে কিনা 5টা বছর তাকে অবহেলা করেছে। আবির শক্ত করে জড়িয়ে ধরল মোহনাকে। মোহনাও আবিরের উন্মুক্ত বুকে কয়েকবার চুমুকে নাক ঘষল। আবির হেসে বলল। তোমার কি আবার রাতের মতো আদর চাই নাকি? আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো কেন? শোনো মেয়ে, এখন এসব কিছুই হবে না, এখন ঘুমাতে হবে একটু, যা করার আবার রাতে, কেমন? মোহনা বোকা বনে গেল। লজ্জায় আরও একটু জড়িয়ে নিল তার জুনিয়র স্বামীকে। একসময় মোহনা আবিরের বুকেই ঘুমিয়ে গেল। আবির আস্তে করে বালিশে শুয়ে দিয়ে কপালে গভীর চুম খেল। ওগো মেয়ে, তুমি কি জানো তুমি আমার বসন্তের মিষ্টি কোকিল, তুমি আমার শীতের কুয়াশা, তুমি আমার বর্ষার বৃষ্টি। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি ছিল খুব। হঠাৎ বৃষ্টিতে ধরণী যেমন শীতল হয়, তেমনি তোমার হঠাৎ আগমনে আমি হয়েছিলাম দিশাহীন। আবির, এই আবির, ওঠ বাবা, আমাদের নতুন বাসায় আজ যেতে হবে, ভুলে গেলি? তাড়াতাড়ি ওঠ সোনা, নয়তো বাবা বকবে। আর একটু পরে উঠি মা। না আব্বা, পরে ঘুমিও আবার, এখন ওঠো। মাম্মাম, ভাইয়ার মুখে এক চোখ পানি ছুঁড়ে মারো, তখন দেখবা ঘুম বাপ বাপ করে পালিয়েছে। শয়তান মেয়ে, দিব এক চর। বড় ভাইয়ের পিছনে লাগা সব সময়, ভদ্রতা বলতে কিছু নেই। তোর সাথে কি ভদ্রতা দেখানো যায় বল? তুই ভদ্রলোক হলে দেখাতাম। আবির হাতে বালিশটা ছুঁড়ে মারল আয়েশার দিকে। আয়েশাও তাই করলো। ওদের দুজনে এমন মারামারি দেখে মা দিলেন ধমক। শুরু হয়ে গেছে সাপ নেউলের লড়াই, এখন দুটোকেই পিটাবো, বলে দিলাম। আমি কই শুরু করলাম? তোমার মেয়েই তো। আমি কই শুরু করলাম? তোমার ছেলেই তো। দেখো দেখো, তোমার আদরের মেয়ে কেমন মুখ ভাঙায়, মুখ বেঁকে যাবে দেখিস। আমি তোর মতো শয়তান না যে বেগবে। তুই তো আমার থেকে বেশি আরো। তোরা থামবি? আয়শা, চলো, বাকি জিনিস পেক করতে হবে, গাড়ি আসলো বলে। আবির, তুমি ফ্রেশ হয়ে এসো। আবিরের বাবা সরকারি চাকরিজীবী, তাই প্রায় সময় বদলি হতে হয়। এবারও হতে হলো, যার কারণে ওদের বাসা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে। আবির তখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট, আর আয়েশা ক্লাস 9-এ। মায়ের কথায় আবির এবার ফ্রেশ হয়ে নিল। যথাসময়ে গাড়িও এসে হাজির। কই গো, তোমাদের হলো? গাড়ি এসে পড়লো তো, এবার বেরোতে হবে। হ্যাঁ, আমাদের শেষ, চলো। আবির কোথায়? দেখো, বাড়িওয়ালির মেয়ের সাথে ইটিস ফিটিস করতে গেছে হয়তো। এটা কেমন কথা আয়েশা? বড় ভাই হয় তোমার, কথাবার্তা ঠিক করে বলবে। বোঝাও তোমার মেয়েকে, একটু যদি সম্মান দেয় আমাকে। আবির একটু প্লে বয় টাইপের। যতগুলো বাড়ি বদলিয়েছে ততগুলো বাড়িওয়ালার মেয়ে থাকলেই হয়েছে।
মেয়েদের সাথে লাইন মারতে যেন সে ওস্তাদ। যেখানে যায় সেখানেই তার কেউ না কেউ আছে। দেখতে সুদর্শন বিধায় মেয়েরা পটেও যায় সহজে। আল্লাহ, এবার অন্তত রেহাই দাও। যে বাড়িতে যাচ্ছি তা জানি কোনো মেয়েই না থাকে, আর থাকলেও জানি বিয়াত্ত হয়। আমার দোয়া কবুল করো মাবুদ, আমিন। কিরে এমন বিড়বিড় করছিস কেন? ভাব তো ভালো লাগে না। ওহ ভাইয়া, কতবার বলছি মাথায় মারবি না, লাগে খুব। ব্যথা লাগার জন্যই তো দিলাম, ভালো লাগলে কি দিতাম? আয়েশা আবিরের পিঠে কিল বসিয়ে বলল, এবার কেমন লাগলে? নিশ্চয়ই খুব ভালো। তবে রে বোঝাচ্ছি তোকে ভালো লাগা। দোস্ত কই তুই? আর কতক্ষণ লাগবে তোর? সবাই সে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আর 5 মিনিট অপেক্ষা করো, এই তো চলে আসলাম। তোর 5 মিনিট এ জীবনে মনে হয় না শেষ হবে। বিগত 8 ঘন্টা ধরে বলেই যাচ্ছিস 5 মিনিট 5 মিনিট। এবার সত্যি সত্যি 5 মিনিট রাখো, আসছি আমি। রিনিতা মোহনার ফ্রেন্ড। ওরা চায় বন্ধু মোহনা, রিনিতা, আখি আর শিশির। অনার্সে পড়ায় 4 বন্ধুর যেন গলায় গলায় ভাব। আজ আখির জন্মদিন, সেখানে যাওয়ার কথা, কিন্তু মোহনা সব সময় লেট লতিফ। সময় মতো পৌঁছানো যেন ওর জন্য পাপ। মোহনা বাবা মায়ের 2 মাত্র সন্তান। মোহনার ছোট একটা ভাই আছে, ও সবে কলেজে উঠলো। ওদের বাবা বছর 2 আগেই মারা গেছে। মামুনি, আসছি আমি। যাচ্ছ? যাও, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। মোহনা মাথা নেড়ে হ্যাঁ বলে। মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বেরিয়ে পড়ল। মোহনা বের হতেই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ল। মোহনা বিরক্ত হলো ভীষণ, যদিও আকাশটা মেঘলা ছিল আগ থেকেই। হায় রে, আজ আর রক্ষা নেই। একে তো দেরি করে ফেললাম, আবার অসময়ে বৃষ্টি। হায় আল্লাহ, সাহায্য করো। এই বৃষ্টি আসার আর সময় হলো না, এখনই আসতে হলো। ধুর, মা বাবা তোমরা গাড়িতে থাকো, আমি গিয়ে আগে দেখে আসি। বৃষ্টি একটু থামুক তারপর নামো। আবির মোহনার আপন মনে কথা বলতে বলতে একজন বের হচ্ছিল, আরেকজন ভেতরে ঢুকছিল। তখনই ধাক্কা খেলো একে অপরের সাথে। মাথায় হাত মোহনা দিয়ে আহ করে উঠল। উফ, করে গন্ডারের মতো ধাক্কা মারে কেউ এভাবে? দেখে চলতে পারেন না? পুরুষালী কণ্ঠ শুনে মোহনা চোখ তুলে তাকালো। সামনে সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত ছেলেটিকে দেখে ভ্রু কুঁচকে চেয়ে রইল। অপরদিকে লাল টুকটুকে গাউন পরা রমণীকে দেখে আবিরের চোখ বড় বড় হয়ে গেল। এই ছেলে, এখানে কি? কাকে চাই? আবির নিশ্চুপ, সে হা করে তাকিয়েই আছে। মোহনার মেজাজ খারাপ হলো। আবিরের সামনে তুড়ি মেরে ছিল বলল, এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? আবিরের হুঁশ ফিরতেই পার্ট নিল একটা। শার্টের কলার ঝাঁকিয়ে বলল, আমরা এই বাসায় নতুন এসেছি। আবিরের কথা বলার ধরন দেখে মোহনা চোরা হাসলো। আবিরের মতো সেও ভাব নিয়ে বলল, ও, নতুন ভাড়াটিয়া? এভাবে বললেন কেন? আপনি কে? দেখা তো যায় পুরোই চাকরানির মতো। বাই এনি চান্স আপনি কি এ বাসার ময়লা টোকান? হে ইউ! OMG, ময়লা টোকানি দেখি রাগও করছে। আর একটা কথা বললে খুন করে ফেলবো কিন্তু। কি হচ্ছে এখানে? কারো হঠাৎ কথায় দুজনে ছিটকে পড়ল। বৃষ্টি ধরেছে কিছুটা, দুজনেই চুপ করে রইল। এদিকে সবাই এসে হাজির। আবির, তুই এখানে দাঁড়িয়ে কেন? তোকে তো বললাম বাড়িওয়ালি আন্টির কাছ থেকে চাবি আনতে, এনেছিস? ইয়ে মানে না মা, আনতে আর পারলাম কই, এই ময়লা টোকানি সব ঘেটে দিল তো। ময়লা টোকানি? কোথায় ময়লা টোকানি? আরে এদিক ওদিক কি দেখছো? ওই তো সামনেই। আবিরের মা মোহনার দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেলল। ও, ময়লা টোকানি, এই কি আবল তাবল বলছিস? কত মিষ্টি একটা মেয়ে। তা মা, তুমি কি এ বাড়িতেই থাকো? মোহনা একবার আবিরের দিকে রাগে দৃষ্টি ফেলে আবার মিষ্টি হেসে মাথা নাড়ল। আবিরের মা মোহনার থুতনি ধরে বলল, ভীষণ মিষ্টি তুমি, মাশাল্লাহ। আমার ছেলেটা এমনই, ওর কথা কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করো না, ও এমনি বদমাইশ, কাকে কি বলতে হবে জানে না। মোহনা হাসলো শুধু। আয়েশার দিকে ভ্রু কুচকে তাকাতেই, ও আমার ছোট মেয়ে আয়েশা, এই ফাজিলের ছেলের ছোট বোন। তবে আমি কিন্তু মোটেই ফাজিল নয়, বুঝলে আপু? ও সরি, তোমাকে আপু বলে ফেললাম। ইটস ওকে, আপুই বলো। তুমি তো আমার থেকে ছোটই হবে। কথা বলার মাঝেই মোহনার ফোন বাজলে রিনিতা ফোন দিচ্ছে। মোহনা ফোন ধরতে ওপাশ থেকে উড়াধুরা বকা ভেসে আসলো। শয়তান মাইয়া, তোর আশা লাগবো না, থাক তুই। আকি ফোন দিয়ে পাগল করে ফেলছে, আর ওনার আসার নামে কোনো খবরই নেই। দোস্ত, শুনবি তো আমার কথা নাকি? দোস্ত দোস্ত চুপ কর তোরা। সত্যি করে বলতো, তুই কই আসবি তো নাকি? আলবাত আসবো, ইনফ্যাক্ট এখনই আসছি।
ফোন কেটে দিল মোহনা। আবিরের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমি আসি এখন, আপনাদেরও তো কাজ করতে হবে, এখন ঘর গোছাতে হবে। হ্যাঁ মা, এসো তাহলে। একই বিল্ডিংয়ে আছি যেহেতু দেখা তো হবেই। মোহনা মিষ্টি করে হাসলো। আবির এখনো মোহনার দিকে চেয়ে ওর হাসি দেখে বুকে হাত দিয়ে বলল, লড়কি হাসি তো মে ফাঁসি। না না, মোহনার ফাঁসিতে আবির ফাঁস গয়া। ভাইয়া এত বিড়বিড় করছিস কেন? বাই দ্য ওয়ে, এখন আবার বলিস না এই আপুর উপরে ক্রাশ খেয়েছিস। আবির বোনের দিকে তাকিয়ে হাসলো, যা দেখে আয়েশা কপাল চাপড়িয়ে বলল, হাই রে, এটা কি আমার ভাই নাকি? এই মেয়েটাও কেন? মোহনা স্কুটি নিয়ে বের হতে গিয়েও কিছু একটা মনে হতেই দাঁড়িয়ে পড়লো। পেছন ফিরে তাকিয়ে বলল, আন্টি একটা কথা। মোহনার কথায় সকলে পিছু ফিরে তাকালো। আবিরের মা জিজ্ঞাসূচক দৃষ্টিতে তাইল। মোহনার হেসে পাশ থেকে চাবি ছড়া আবিরের মায়ের হাতে দিয়ে বলল, এটা 4 তলার চাবি, আই মিন আপনাদের বাসার চাবি। 3 তলায় আমরা থাকি, সময় করে আসবেন কিন্তু। মোহনা দাঁড়ালো না, দেরি হচ্ছে বিধায় চলে গেল। মোহনাদের বাড়িটা 7 তলা, ওরা 3 তলায় থাকে, বাকি সব ভাড়া দেওয়া। আমাদের বাসার চাবি ময়লা টোকানির কাছে এলো কি করে? আবির, এসব কি কথাবার্তা? ফের যদি শুনেছি। কিন্তু 3 তলায় তো বাড়িওয়ালির বাসা। ও কি তাহলে বাড়িওয়ালির মেয়ে? আহা, মা হয়তো বাড়িওয়ালির সাথে ভালো সম্পর্ক, অনেকদিন থাকছে তো। তবে মেয়েটা ভীষণ মিষ্টি দেখতে, কথাও বলে কি সুন্দর করে, সবসময় হাসি থাকে মুখে। আজও মাথা ঝাঁকালো। এরই মধ্যে এদের বাবা এসে তাড়া দিল। ওরা আর না ভেবে চলে গেল। কত কাজ, ঘর গোছাতে হবে, আরো কত কি। সবাই গেল ঠিকই, রয়ে গেল আবির। আবির গেটের দিকে তাকিয়ে মনে মনে বলল, আহা কি রূপ, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোর গান গাওয়া শেষ হলে দয়া করে আয় এখন। উফ, তুই এত আনরোমান্টিক, সবসময় আমার কাজে ভিলেন তুই। সারা জীবনই থাকবো। আবির মুখ ঘুরিয়ে চলে গেল। আয়েশা হাসতে হাসতে চেয়েও চলল। 15 মিনিট পর মোহনা পৌঁছলো তার গন্তব্যে। হাই স্পিডে গাড়ি চালিয়ে আসতে তার জান যেন হাতের মুঠোয় ছিল। মোহনাকে দেখে রিনিতা বলল, আসার কি প্রয়োজন ছিল? এখন যাব কখন? আবার ফিরবই বা কখন? আখি আজ আমাদের আস্ত রাখবে না। সরি জানো, আর বলিস না, আরো আগেই আসতাম। হঠাৎ করে এক অসভ্য লোকের সাথে কথা কাটাকাটি লেগে গেল, তাই তো দেরি হলো। অসভ্য ছেলে? তাকিয়ে সেই ছেলে আবার কার সাথে ঝামেলা পাকাইছিস তুই? আরে হয়েছে, পরে শোনা যাবে। চল, এখন এমনিতেই লেট হলো কত, আর কথা বাড়াস না দয়া করে। আখিদের বাসায় পৌঁছতে ওদের বেশ সময় লাগলো। ঢাকা শহরের জ্যাম বড়ই অসহ্যকর। অবশেষে আসতে পেরে ওরা হাঁপ ছাড়লো। মোহনা শিশির গাড়ি রেখে রিনিতার সাথে এসে দাঁড়ালো। রিনিতা কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল কেউ। ওদের দেখে আখিদের বাসার কাজের মহিলা হাঁপ ছেড়ে ডাকলো আখিকে। এই তোরা বের হ, তোদের মতো বন্ধুর কোনো দরকার নেই। আসতে গেলি কেন? কে বলেছে তোদের আসতে? মোহনা গিয়ে জড়িয়ে ধরল আখিকে। আখি ছাড়াতে চাইলেও ছাড়লো না। শিশির রিনিতা হাম ছেড়ে রুমে ঢুকে সোফায় বসলো। জানেমান রাগ করে না, এখনো তো কেউ আসেনি, সবে সন্ধ্যা হলো তো। আমাদের দোষ নেই কোনো। মোহনাই দেরি করেছে, ওর স্বভাবের সম্পর্কে তো জানিসই, সবসময় দেরি। বারে, এবার আমার দোষ তবে সব, তাই না? আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি দেরি হয়ে গেছে? তোমার সবসময়ই দেরি হয়ে যায়, তাই না? দেরি করাও একটা আর্ট, বুঝলি, যা সবাই পারে না। ওর কথায় সবাই হেসে ফেলল। আখিও নরম হলো ওদের নাস্তা দিল। নাস্তা খেতে খেতে শিশির বলল, এই মোহনা, তুই তখন কি জানি বলছিলি? কোনো একটা ছেলের সাথে ঝগড়া করেছিস? সে কি, তুই আবার কি ঝামেলা পাকিয়েছিস? ঝামেলা আমি পাকাবো কেন? ওই ছেলেটাই পাকিয়েছে। কোন ছেলে? পরিচয় নেই নাকি? আমাদের বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া, এত অসভ্য ছেলেটা। আমাকে কি বলে জানিস? আমি নাকি ময়লার টুকানি। মোহনার সাথে হয়ে যাওয়া ঘটনা খুলে বলল ওদের। সব শুনেই রিনিতা হু হা করে হেসে দিল। বাকিরা হাসলো, তবে মুখ টিপে। এই তুই হাসলি কেন? মারবো এক চর বেয়াদব মেয়ে। কই বান্ধবীকে এসব বলায় ওর 14 গোষ্ঠী উদ্ধার করবি, তা না, দাঁত কেলাচ্ছে। কই না তো, হাসছি না তো। হ্যাঁ ঠিকই তো, ওরে ধরে ইচ্ছা মতো পেটানো দরকার। এই শিশির, কালকেই ছেলেটাকে ধরে নিয়ে আনবি। ছেলেটা কি সুন্দর দোস্ত, আই মিন ক্রাশ খাওয়া যায়। খারাপ না, ভালোই। কি?
সত্যি? বাকিরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওদের এমন তাকানো দেখে মোহনা বলল, সমস্যা কি? আমরা তাকায় আছিস কেন? আমি কি কোনো জোকস বললাম? না, তবে তোর মুখে খারাপ না, ভালোই শোনাটা শিখেলাম। তাহলে তো ছেলেটা শুধু ভালো না, একেবারে 100-তে 100। মোহনার মুখ থেকে কোনো ছেলে ভালো মানে তো উফ। দোস্ত, আমার লগে সেটিং করায় দিবি? ঝাড়ু জুতার বাড়ি কোথায় খাবি বল? হ্যাঁ মানছি ছেলেটা সুন্দর, কিন্তু আজ তো বদমাইশ, অসভ্য একটা। 4 বন্ধুর আড্ডায় ভাটা পড়ল আখির মায়ের ডাকে। আখিকে রেডি হতে বলে ওরা 3 জন ঘরটা সাজালো সুন্দর করে। একে একে করে পরিচিত কিছু মানুষ এলো। রাত 8টায় কেক কাটলো আখি। সবার সাথে আড্ডা খাওয়া দাওয়া করতে করতে 10টা বেজে গেল। এদিকে মোহনার ফোন বেজেই যাচ্ছে। এই রিনু, এখন যাওয়া লাগবো। কয়টা বাজে? হুশ আছে? শিশিরকে ডাক। রিনিতাও সম্মতি দিল। শিশিরকে ডেকে আখির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মেহু, তুই একা স্কুল চলে যাবি? হ্যাঁ, তো আর কি করব, গাড়ি তো আনিনি। আমার বাইকে চল, 3 জন যাওয়া যাবে তো। তোর স্কুটি রেখে যা এখানে। তুই পাগল হলি? কাল ভার্সিটিতে যাব কি করে তাহলে? আর সমস্যা নাই, আমি পারবো। তুই রিনুকে দিয়ে আয়। শিশির কিন্তু ভুল কিছু বলেনি, তুই আমাদের সাথেই চল। আরে পাগলের দল, কোনো সমস্যা হবে না। আমি বরং বাসায় গিয়ে তোদের কল করে দিব। কি আর করার, শিশির রিনিতাকে নিয়ে চলল আর মোহনাও চলল বাসার দিকে। বাসায় আসতে প্রায় 45 মিনিট লাগলো ওর। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলল কেউ। ওপাশের মানুষটিকে দেখে অবাক হওয়ার সাথে সাথে মোহনার মেজাজও চড়া হলো। চিৎকার করে বলল, তুমি কি করছো এখানে? তুমি এখানে কেন ময়লা টুকানি? আমার বাসায় এসে আমাকে এসব বলছো? সাহস তো কম না তোমার। তোমার বাসা মানে এটা তো আমার বিলকিস ম্যামের বাসা। তোমার বিলকিস ম্যামই আমার জন্মদাত্রী মা। কি? এভাবে চিল্লাচ্ছ কেন? উফ। আমার এত ভালো ম্যামের এমন ময়লা টুকানি মেয়ে, এ আমি জীবনেও বিশ্বাস করি না। তুমি মজা করছো। কে এলো রে আবির? কোথা থেকে একটা মেয়ে এসে বলছে সে নাকি তোমার মেয়ে। ভাবতে পারো ম্যাম তোমার নামে কিসব বলছে। অচেনা মেয়ে বলিস কি? কে সে? মাম্মা, আমি মোহনা। ও মোহনা, আয়। এতক্ষণে তোর আসার সময় হলো? আমি কখন থেকে ফোন দিচ্ছি। এটা আসলেই তোমার মেয়ে ম্যাম? এই অসভ্য ছেলেকে চুপ করতে বলো মাম্মা। কত বড় খারাপ লোক, আমাকে বলে ময়লা টুকানি। এসব কি কথা মিহু? অসভ্য ছেলে মানে কি? আয় তো আবির, বস, আমি চা নিয়ে আসি। মোহনা, তোমায় আমার কলেজের একটা ব্রাইট স্টুডেন্টের কথা বলেছিলাম না, ও সেই আবির। মোহনা ভেঙচি মেরে নিজের রুমের দিকে গেল। আমি ফ্রেশ হয়ে আসি। ম্যামের এত সুন্দরী একটা মেয়ে আছে জানতাম না তো। বিলকিস আবিরকে বসতে বলে চা আনতে গেল আর আবির ভাবতে লাগলো, এই তো কিছুক্ষণ আগের কথা। আবির, যা তো তোর বাড়িওয়ালি আন্টির সাথে দেখা করে আয়। আমি কেন? মা আয়েশাকে বলো, না হয় তুমি যাও। আয়েশা ঘুমায়, আমি রান্না বসাবো, তুই গিয়ে দেখা করে চলে আসবি। আমরা এলাম, একবারও দেখা করলাম না, কেমন দেখায়? কয়তলায় থাকে? 3 তলার ডান পাশের ফ্ল্যাট। আবির মায়ের কথা মতো দেখা করতে গেল। কলিং বেল চাপতেই এক ভদ্র মহিলা দরজা খুলল। দরজা খুলতেই দুজনেই অবাক হলো। ম্যাম আপনি? এটা আপনার বাড়ি, আপনার বাসা? আরে আবির যে, মাই সান, তুমি এখানে? এটা আমারই বাসা, এসো ভেতরে এসো। আমরা আপনাদের 4 তলায় উঠেছি আজ। ও, তুমি হারুন ভাইয়ের ছেলে? তোমাদের তো আজই ওঠার কথা ছিল। হ্যাঁ জি ম্যাম, আমরা আজই এলাম। বসো বাবা, তোমার জন্য নাস্তা আনি। এত ব্যস্ত হতে হবে না ম্যাম, মা বলল দেখা করে যেতে, এসেই যে আপনাকে পাবো ভাবিনি। বাসায় আর কেউ নেই? আছে তো, আমার ছেলে মেয়ে। মেয়ে এক ফ্রেন্ডের জন্মদিনে গেছে, আর ছেলেকে একটু বাইরে পাঠিয়েছি, এসে পড়বে এক্ষুনি। বসো তুমি। আবির মিষ্টি হেসে বসলো। বিলকিস গেল নাস্তা আনতে। তখনই কলিং বেল বাজলো। রান্নাঘর থেকে বিলকিস বললেন, আবির, আব্বা দেখো তো কে এলো, দরজা একটু খুলে দাও, মনে হয় ওরাই এসেছে। আচ্ছা ম্যাম, দেখছি আমি। তারপরে ঘটনা তো জানাই। এসব ভাবতেই আবির খুশিতে বাকবাকুম হয়ে গেল। কলেজের এই ম্যামকে তার দারুণ লাগে। আবিরকেও বড্ড ভালোবাসেন তিনি নিজের ছেলের মতোই। মাম্মা, আমাকে 1 কাপ কফি দিও তো, মাথাটা বড্ড ধরেছে। আবির মোহনার দিকে তাকালো। ঢিলে ঢালা টপসে কি দারুণ লাগছে। চোখ মুখে হালকা পানি, যার দরুন সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। আসমানের পরি জমিনে নেমে আসছে। এই ছেলে, এমন বিড়বিড় করছো কেন? কই না তো না।
আর আমার নাম আবির, মিস এই ছেলে না। মোহনা নাক কুচ করলো। বিলকিস মোহনাকে কফি দিয়ে আবিরকে চা দিল। মাম্মা, মাহিন কোথায় দেখছি না যে? ওকে তো একটু দোকানে পাঠিয়েছিলাম, এখন তো এলো না। নির্ঘাত আড্ডা মারছে কোথাও। কতবার বলেছি তোমাকে মাম্মা, এত রাত করে ভাইকে বাহিরে পাঠাবা না। আমাকে বলে দিলেই তো হতো, কি লাগবে নিয়ে আসতাম। তোমাকে কল দিলে পাওয়া যায়? কতগুলো ফোন দিছি, চেক করো তো। আহা, তখন তো ব্যস্ত ছিলাম, দেখিনি। ওদের কথার মাঝে আবার কলিং বেলের শব্দ এলো। ওই তো এলো বুঝি তোমার ভাই, যাও দরজা খোলো। মোহনা দরজা খুলতে আবিরের মা আর বোনকে দেখতে পেল। আরে আন্টি আর আয়েশা যে, আসুন না ভেতরে আসুন। তুমি এখানে? এটা তোমাদের বাসা? মোহনা হেসে মাথা নাড়ল। ওরা ভেতরে আসতেই দেখে আবির সোফায় বসে চা খাচ্ছে আর বিলকিসের সাথে কথা বলছে। ওদের আসার কথা ব্যাঘাত ঘটল। আসুন আপা, বসুন। এই মোহনা, যাও আন্টিদের জন্য চা আনো। ব্যস্ত হতে হবে না ভাই, ছেলেকে পাঠালাম আপনার সাথে দেখা করার জন্য। ও এলো তো এলো, আর বের হওয়ার নামও নিচ্ছে না। আবির যে আপনার ছেলে তা তো জানতাম না আমি। ও আমার খুব প্রিয় ছাত্র। মা, তোমাদের আমাদের কলেজের এক ম্যামের কথা বলতাম না, উনি সেই বিলকিস ম্যাম। তাই নাকি? আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। ছেলে এত বলে আপনার কথা, কি আর বলবো। কিন্তু আপনি যে সেই তা তো বুঝিনি। আগেও তো দেখা হলো আমাদের। বিলকিস হাসলো শুধু। মোহনাকে আবারও তাড়া দিতেই মোহনা চা বানানোর জন্য পা বাড়ালো। আমার জন্য আরেক কাপ প্লিজ। মোহনা শুনেও না শোনার ভান করলো। আয়েশা ভাইয়ের পাশে বসে ফিস ফিসিয়ে বলল, বাহ ভাইয়া বাহ, ভালোই তো হলো। তোমার তো এবার লাগ দারুণ। আবির একটা অহংকারী ভাব নিল। মোহনা আপনার মেয়ে? ওর সাথে তো বিকেলেও দেখা হলো। আমরা আসলাম যে তখন, কিন্তু বললো না তো। আমার ছেলে মেয়ে দুটো হয়েছে ওদের বাবার মতো, নিজেরা সাধারণভাবেই চলতে পছন্দ করে। যদিও আমরা খুবই সাধারণ মানুষ, তবুও ওরা কখনোই বলে না এসব। মোহনার এই দিকটা আবিরের খুবই ভালো লাগলো। সাধারণত ঢাকা শহরে কারো একটা বাড়ি থাকলে তারা যে পরিমাণ অহংকার দেখায়, মনে হবে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। আবিরের মাও মুগ্ধ হলো। কোন ক্লাসে পড়ছে ওরা? মোহনা অনার্সে আর মাহিন ইন্টার ফার্স্ট ইয়ারে। আবির চেনো তো ওকে? মোহনা অনার্সে পড়ে শুনে আবিরের হিচকে উঠে গেল। বিলকিস তড়িঘড়ি করে পানি এগিয়ে দিলেন। কি হলো হঠাৎ, ঠিক আছো? জি ম্যাম, ঠিক আছি। কিন্তু আপুকে দেখে একদমই বোঝাই যায় না, মনে হয় স্কুল কলেজে পড়ে। বিলকিস বেগম হাসলেন। আয়েশা আবারও ভাইয়ের কানে কানে বলল, থাক ভাইয়া, কষ্ট পেও না। এটা হয়নি তো কি হয়েছে, অন্য কাউকে দেখো। আহারে আমার বেচারা ভাই, এত বড় ছ্যাঁকা। আবির শক্ত চোখে তাকালো। ইতিমধ্যে মোহনা চাহিনি দিল, ওদের আবিরকেও দিল। আয়েশা মোহনাকে দেখে বলল, তবে ভাইয়া ভাবি হিসাবে আমার কিন্তু পছন্দ হয়েছে। সিনিয়র তাতে কি, বোঝা যায় না। আর বেশি দিনের তো না, চলবে কিন্তু। বোনের কথায় আবির ফিরে তাকালো। একবার আয়েশা আর একবার মোহনার দিকে তাকালো। পরক্ষণেই আয়েশার দিকে তাকিয়ে মুচকি হাসল। আয়েশার মতো আবিরও ফিসফিসিয়ে বলল, এতদিনে তুই একটা কাজের কাজ করলি, এর জন্য তোরে ট্রিট দিব। যা, মোহনাই তোর ভাবি হবে, এটাই ফাইনাল। আহা, কি সুন্দর বাড়িওয়ালির সিনিয়র মেয়ে যখন আমার বউ, দারুণ না ব্যাপারটা? আয়েশা হেসে মোহনার পাশে গিয়ে বসলো। মোহনার সাথে গল্প করতে করতে হাসছিল ভীষণ। মোহনার আয়েশার সাথে তাল মিলিয়ে হাসলো। আবির মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। অবশেষে আড্ডার সমাপ্তি হলো আবিরের মায়ের কথায়। আপা, আজ উঠি, ওদের বাবা এসে খুঁজবে আবার। রাতও তো হলো। ঠিক আছে, আর দেরি করবা না তাহলে। আবার আসবেন কিন্তু। অবশ্যই আসবো, আপনারাও যাবেন। মোহনা, তুমি কিন্তু যাবে কেমন? জি আন্টি, যাব। আয়েশা, তুমি কিন্তু আসবে। তুমি না বললেও আসবো, তোমাকে আমার দারুণ লেগেছে। আমি কিন্তু তোমাকে জ্বালাবো, রাগ করতে পারবে না কিন্তু। কোনো সমস্যা নেই, তুমি এলে আমারও ভালো লাগবে। কথা শেষ করে উঠে গেল। আবির বিলকিসের সাথে কথা বলে সবার সাথে বেরোলো। মোহনা দরজা আটকাতে গেলেই আবির হাত দিয়ে বাধা দিল। মোহনা ভ্রু কুঁচকে চেয়ে রইল। কি সমস্যা তোমার? যাও। সবাইকে আসতে বললে, আমাকে তো বললে না। তোমাকে কেন বলবো? তুমি কে, অসভ্য ছেলে? এই অসভ্য ছেলেকে সহ্য করতে হবে ম্যাম। কি বললে তুমি? সময় হলে বুঝতে পারবে। মোহনা কিছু বলতে যাবে তার আগে হাত নাড়িয়ে বাই বলে চলে গেল আবির। মোহনা আশ্চর্য হয়ে দরজা বন্ধ করলো। এই অসভ্য ছেলে কি বোঝাতে চাইলো? এই অসভ্য ছেলে কি বোঝাতে চাইলো? দূর, যা বোঝানোর পরে দেখা
বুঝে যাব। আমি বরং ঘুমিয়ে যাই। মোহনা সব চিন্তা বাদ দিয়ে ঘুমোতে গেল। সকালে কারো ধাক্কা ধাক্কিতে ঘুম হালকা হলো মোহনার। এই জমিদার, আর কতক্ষণ ঘুমাবি? ওঠ এখন। ভাই যা তো, বিরক্ত করিস না, ঘুমাতে দে। বেয়াদ্দব মেয়ে, আমরা তোর ভাই না? মোহনা চোখ কুচলে উঠে বসলো। সামনে বসে থাকা বন্ধুদের দেখে অবাক হলো। কিরে তোরা বাসায়, তাও এত সকালে? এত সকাল না, বেলা 10টা বাজলো প্রায়। আর তোকে না বলেছিলাম বাসায় পৌঁছে কল করবি, করিসনি কেন? ফোন দিছি তাও তুলিস না। ভাবলাম মোড়ে টোড়ে গেলি নাকি, তাই দেখতে এলাম। কত ভয় পেয়েছিলাম জানিস? হ্যাঁ, এত করে কল দিচ্ছি, কোনো খবর নেই। সরি রে, খেয়াল ছিল না একদমই। বাসায় এসেই অসভ্য ছেলেটাকে দেখে মেজাজ এত গরম হলো, কি আর বলবো, তাই আর দেওয়া হয়নি ফোন। ওই ছেলে তোদের বাসায় কি করে? সে আমার মায়ের প্রিয় ছাত্র, মায়ের কলেজেই পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তাহলে তো আমাদের এক বেস্ট জুনিয়র। আপি তোমার হলো? মোহনা ভাইয়ের দিকে তাকে আবার বন্ধুদের দিকে তাকালো। না ভাই, আসছি আমি, তোরা গিয়ে বস। সকলে মাথা নেড়ে চলে যেতেই মোহনা ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এবারে রেডি হয়ে বের হলো। বের হতেই সকলে নাস্তা করতে বসলো। মাহিন, তোর কলেজে যাসনি কেন এখনো? মাম্মা কি চলে গেছে? আমার আজ কাজ আছে একটু, তাই যাব না। আমা আরও 1 ঘন্টা আগেই বের হয়েছে। তোর আবার কিসের কাজ? ভুলে গেছো 3 দিন পরে যে বাবার মৃত্যুবার্ষিকী? এতিমখানায় যাব, ওখানে কিছু বুঝিয়ে দিয়ে আসবো। হঠাৎ মোহনার মন খারাপ হয়ে গেল। আসলেই তো, চোখে পানি জমলো বাকিদের চোখেও। পরিস্থিতি সামলাতে শিশির বলল, গাইস চলো, এখন লেট হচ্ছে তো। সবাই মাথা নেড়ে উঠে পড়লো। কারোই আর নাস্তা করা হলো না তেমন। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়লো। বর্তমান ভাইয়া ভাবি কই, ঘুম হলো তোমাদের? আবিরের চোখ লেগে এসেছিল প্রায়। আয়শার ডাকে ঘুম ছুটে পালালো। অলস পায়ে এসে দরজা খুলল। আয়শা হুড়মুড় করে রুমে ঢুকলো। সমস্যা কি তোর? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ভাবি এখনো ঘুমাই কেন? পার্লারের লোক চলে এসেছে তো প্রায়। ভাবি ভাবি উঠো। হুশ, আয়শা ডাকিস না, ওকে আর একটু ঘুমোতে দে। তা বললে কি করে হবে ভাইয়া? কিছুক্ষণের মধ্যেই মানুষজন এসে পড়বে। কিছু হবে না, একটু পরে আমি ডেকে দিব, তুই এখন যা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, যা বলছি তা কর। কি আর করার? আয়েশা মোহনার দিকে চেয়ে চলে গেল। তবে যাওয়ার আগে তাড়া দিয়ে যেতে ভুলল না। 8 ঘন্টা পরে মোহনা নিজে থেকেই উঠল। এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে দেয়াল ঘড়ির দিকে চাইতেই লাফিয়ে উঠল। এত বেলা হলো, আমি এতক্ষণ ঘুমালাম কিভাবে? আমাকে কেউ ডাকলোও না কেন? আবির, আবির কই? কি ম্যাম, আমাকে খুঁজছেন বুঝি? আমাকে ডাকেনি কেন? কত দেরি হলো, মা নিশ্চয়ই খারাপ ভাবছেন। কেউ খারাপ ভাবছে না, তুই ঘুমিয়েছিলে তাই আর ডাকতে মন চাইনি। সমস্যা নেই, এখন তো উঠে পড়েছ, যাও ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, তোমাকে সাজানোর লোক চলে এসেছে। আবার সাজতে হবে না? সাজতে হয় না। আজ একদিনই তো, একটু কষ্ট করে নাও। ঠিক আছে, জো হুকুম। প্রত্যুত্তরে আবির হাসলো, সাথে মোহনাও। মোহনা ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলে এরই মধ্যে আয়শা পার্লারের লোক নিয়ে হাজির। আবির তাদের হালকা সাজ দিতে বলে চলে গেল। ঘণ্টাখানেক পরে মোহনাকে সাজিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো। আবির আগ থেকেই বসেছিল। মোহনাকে দেখে দাঁড়িয়ে গেল, হা করে চেয়ে রইল। চোখ যেন সরছেই না, এত সুন্দর। ভাইয়া এভাবে তাকিয়ে থেকো না তো, নজর লাগবে। বউ তোমারই, কেউ নিয়ে যাবে না। এখন চোখ সরাও, সবাই দেখছে। বোনের কথায় আবির চোখ সরিয়ে কেশে উঠল। মোহনা লজ্জা মাখা হাসি দিল। এক এক করে সবাই বউ দেখে গেল, উপহার দিল। কেউ কেউ প্রশংসা করলো, আবার কেউ কেউ অগচরে নিন্দাও করলো। তবে মোহনাকে দেখে কারোই অপছন্দ হলো না। ওদের বয়স নিয়ে যারা জানে তারাই কথা বলল। সবই মোহনার কানে এলো। মন খারাপ হলেও হাসলো। আবির ব্যাপারটা বুঝতে পেরে বলল, আর ইউ ওকে বেহু? মোহনা মাথা নাড়ল। আবির মোহনার হাত ধরে বলল, তুমি আমার বউ, আমার কাছে তুমিই বেস্ট। কে কি বললো তা মাথায় কেন কানে নেওয়ার দরকার নেই, ওকে? মোহনা আবিরের হাতে নিজের হাত রেখে আশ্বস্ত করল, ওসবে আমি কিছু মনে করছি না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কি গো, তোমাকে এমন অস্থির লাগছে কেন? কোনো কিছু নিয়ে চিন্তিত? মাম্মা, ভাই, ওরা সবাই এখনো আসছে না কেন? এই ব্যাপার, পাগলি মেয়ে চলে আসবে, হয়তো জ্যামে পড়েছে। তুমি বরং কল করো একটা। করেছি, ফোন তুলছে না। কোনো বিপদ হলো না তো আবার? এমন কেন ভাবছো? এই তো এলো বলে।
ওদের কথার মাঝেই শোনা গেল ডাক। আখি, শিশির, মেহু, আমরা চলে এসেছি। মোহনা ঘুরে তাকালো, সবাইকে দেখে প্রাণ ফিরে পেল যেন। বন্ধুরা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। মোহনা 2 কদম পিছে গিয়েও হেসে ফেলল, চোখ দিয়ে পানি গড়িয়ে নিচে পড়ল। ওরা ছাড়ছেই না, আর ভাইকে দেখতে পেল। ভাইকে জড়িয়ে ধরল, মাহিন বোনের কপালে চুমু খেল। বিলকিস বেগম ছেলে মেয়েদের বন্ধন দেখলেন, আনন্দের অশ্রু গড়ালো তার চোখ দিয়েও। ওদের ছেড়ে এবার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল মোহনা। এত দেরি করলে কেন মাম্মাম? জানো কত চিন্তা হচ্ছিল। একদিন একটু দেরি হয়েছে তাতেই এই অবস্থা, আর তুই যে সব সময় দেরি করিস। প্রত্যুত্তরে মোহনা রাগে চোখে তাকালো শুধু, বাকিরা মুখ টিপে হাসলো। বিলকিস বেগম মেয়েকে ভালো করে দেখে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো একদম পরীর মতন লাগছে। শুধু মেয়েরই প্রশংসা, আর আমি? ইস কি হিংসুটে। আমার ছেলে তো হীরের টুকরো, তোকে তো সবসময়ই সুন্দর লাগে। তুই তো আমার সুদর্শন ছেলে। আবির লাজুক হাসলো। মোহনার খুশি যেন উপচে পড়ছে সবাইকে দেখে। হঠাৎ করেই মায়ের চোখে চোখ রাখতেই আটকে উঠল মোহনা। মাম্মা, তোমার চোখ মুখ এমন লাল আর ফোলা ফোলা কেন? তুমি কান্না করেছো মাম্মা? বিলকিস বেগম এদিক ওদিক তাকাতে লাগলো। এই মেয়ের কাছ থেকে কিছু লুকানো যায় না। মাকে চুপ থাকতে দেখে ভাইয়ের দিকে তাকালো মোহনা। আমার সারা রাত কান্না করেছে তোমার জন্য। তুমি চলে এসেছো, আমাদের একদম ভালো লাগেনি আপি। মোহনার চোখে পানিতে ভরে গেল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎই আনন্দ অনুষ্ঠানে থমথমে অবস্থা হলো। আবির হতভম্ব হয়ে গেল। বিলকিস বেগম পড়লেন মহা ঝামেলায়। চোখ দিয়ে মাহিনকে শাসাতেও ভুললেন না। কেন বিয়ে দিলে আমায় মাম্মাম? আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমায় নিয়ে চলো মাম্মা। তোমার চোখের পানি আমার সহ্য হয় না, জানো না? আর আমি বুঝি কেউ না, আমাদের ফেলে চলে যেতে চাচ্ছ? বিলকিস বেগম মোহনার পিঠে হাত বুলিয়ে দিলেন। আবিরের মাকে উদ্দেশ্য করে বললেন, পাগলিমি, এগুলো কি কথা? মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি সব রে মা। এখানেও তো তোমার আর এক মা আছে, বুঝলে না পা? মেয়ে আমার এখনো ছেলে মানুষ, বয়সটাই হলো শুধু, কাণ্ড জ্ঞান আর হলো না। অমন বলবেন না আপা, মোহনা আমার ভালো মেয়ে। মোহনা মা, এভাবে কেঁদো না। আপা আসুন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার খেতে আসুন। মোহনা যাও, ব্যাগ গুছিয়ে নাও। কেন মা, ব্যাগ গুছিয়ে কি হবে? এই না বললে চলে যাবে, থাকবে না? মা আমি ওভাবে বলিনি, তুমি রাগ করো না। কোনো কথা হবে না, চলে যেতে চেয়েছো যেতে পারো। আবির, তোর বউকে বল কাপড় গোছাতে। দুজনের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসলো। মোহনা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। ওর অবস্থা দেখে সবাই জোরে সরেই হেসে উঠল। মোহনা মুখ তুলে সবার দিকে অবাক হয়ে তাকালে আবিরের মা মোহনার কাছে এসে বলল, আরে পাগলি মেয়ে, আমি তো মজা করলাম। তোমাদের আজ ও বাসায় যেতে হবে, এটাই নিয়ম মা। বিলকিস মুগ্ধ নয়নে শাশুড়ি বৌমার মান অভিমান দেখল। আজ যদি মোহনার বাবা বেঁচে থাকতো কত খুশি না হতো। আমি একা যাব। আমি আর ভাইয়াও যাবো ভাবি। মোহনা যেন আকাশের চাঁদ হাতে পেল। লোকলজ্জা ভুলে লাফিয়ে উঠল। পরক্ষণে সবার কথা মাথায় আসতেই জিহ্বায় কামড় বসে দৌড় দিল। আয়েশা মাহিনের পাশে দাঁড়িয়েছিল। মোহনা দৌড়ে যেতেই মাহিনের হাতে চিমটি কাটল। মাহিন উহু করে হাত ডলে আয়েশার দিকে চাইল। চিমটি কাটলে কেন? খেয়ে দিয়ে কাজ পাও না কোনো নাকি? সবসময় এমন খচ্চরের মতো করো কেন? ভালোভাবে একটু কথা বলা যায় না নাকি? তুমি ভালো কথা শোনার মানুষ যে বলবো? আয়েশা ভেঙচি কেটে মুখ ঘোরালো, আবার মুখ ফিরিয়ে বলল, এই শোনো না। খবরদার, এভাবে ডাকবে না বলছি। কি বলবা জলদি বলো। ডাকলে কি হবে গো? আচ্ছা শোনো, আমরা তো এখন বিআইবিএন। হ্যাঁ তো কি হয়েছে? তো হলো কি, চলো না আমরাও বিয়ে করে ফেলি। ফালতু কথা বলবে না। তোমার বিয়ে করব আমি? জীবনও না। কেন, আমি কি খারাপ দেখতে? আমাকে কি ভালো লাগে না? তুমি অসহ্যকর একটা। হনহনিয়ে চলে গেল মাহিন। আয়েশা হাসতে হাসতে শেষ। হাসি থামে দীর্ঘশ্বাস ছাড়লো আয়েশা। তুমি কি আমার ভালোবাসা বুঝবে না মাহিন? আমার পাগলামোগুলো কি তোমার শুধু ছেলে মানুষই মনে হয়? এই আয়শা, কি ভাবিস? যা জলদি ব্যাগ গোছা আর রেডি হ, 10 মিনিটের মধ্যে বের হবো আমরা। ভাইয়ের ডাকে আয়েশা মাথা নাড়িয়ে কাপড় গোছাতে লাগলো। এবার তোমাকে আমার ভালোবাসা বুঝতেই হবে ডিয়ার মাহিন বিআই। মাহিনের প্রতি ভালো লাগা আয়েশার সেই প্রথম দিন থেকেই।
তারপর আস্তে আস্তে ভালোবাসা। যদিও আয়শা অনেক চেষ্টা করেছে মাহিন বোঝানোর, কিন্তু মাহিন বোঝেনি, হয়তো বুঝেও না বোঝার ভান করেছে। আয়শা কাপড় গোছাতে গোছাতে ভাবলো মাহিনের সাথে তার প্রথম দেখার কথা। মা, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি, বাসায় বোরিং লাগছে ভীষণ। আচ্ছা যাও, কিন্তু বেশি দিন থেকো না। ঠিক আছে মা। মাকে বলে আয়শা পা বাড়ালো ছাদের উদ্দেশ্য। এ বাড়িতে উঠেছে ওরা এই তো প্রায় 6 মাস হলো। এই 6 মাসে মোহনার সাথে ভালোই ভাব জমেছে আয়শার। মোহনাদের ছাদটা ভীষণ ভালো লাগে। আয়শার বিভিন্ন ফুলের সমারোহ পুরো ছাদ জুড়ে। এক সাইডে একটা দোলা রাখা আছে, সবার জন্য মুক্ত না হলেও একটা চাবি আয়শাকে দিয়েছে মোহনা। আয়শা ভীষণ খুশি হয়েছিল। 7তলা বিল্ডিংয়ের বাকি 3তলা সিঁড়ি মারিয়ে ছাদের দরজার সামনে এসে থামলো আয়শা। দরজা খোলা দেখে কপাল কুঁচকালো আয়শা। সাধারণত সে আর মোহনা ছাদে আসে, যতবার এসেছে ততবারই বন্ধ দরজা খুলে এসেছে। দরজা খোলা কেন? তাহলে কি মোহনা আপু এসেছে? না, তা হবে কেন? আপু না একটু আগেই বেরোলো। নানা চিন্তা ভাবনা করে দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো আয়শা। চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আর একটু সামনে এসে দেখতে লাগলো। তখনই চোখ গেল ফুল গাছের মাঝে রাখা দোলনায় বসে থাকা বই হাতে এক যুবকের দিকে। আয়শা চিনতে পারল না তাকে। যুবকের পিছে গিয়ে দাঁড়ালো আয়শা। দোলনার সামনে থাকা ছোট্ট টি টেবিলের উপর থেকে ধোয়া বের হওয়া কফির মগ। যুবকটা বই পড়ায় মগ্ন। এই মিয়া, কে আপনি? আমাদের সাথে কি করেন? হঠাৎ এমন কর্কশ গলা শুনে চমকে উঠল যুবকটি। পিছে ফিরে তাকাতেই কোমরে হাত দিয়ে দাঁড়ানো এক সুন্দরী মেয়েকে দেখতে পেল। যুবকটির চোখের চশমা ঠিক করে বলল, চোখ কোথায় আপনার? এমন কথায় আয়শা হা করে চেয়ে থেকে বলল, ফাজলামো করেন মিয়া? চোখ চোখের জায়গাতেই আছে, দেখতে পাচ্ছেন না? চোখ যদি চোখের জায়গায় থাকে তাহলে আমি কি করছি তাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর দেখতে যখন পারছেন তাহলে জিজ্ঞেস করছেন কেন? কি আজব ব্যাপার! আপনি কে তা জানতে চাইবো না? ছোট্টরও তো হতে পারে, এই জন্যই আপনি আমাকে এমন কথা বলতে পারলেন। হোয়াট দ্য হেল! চোর হতে যাব কেন? আমাকে দেখে আপনার চোর মনে হয়? এখন ডিজিটাল যুগ, তাই চোরগুলোও ডিজিটাল হচ্ছে দিন দিন। সত্যি কথা বলুন তো, আপনি আসলেই চোর নয় তো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলছেন জানেন আপনি, মিস ঝগড়াটে? আমার ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে, আর আপনি আমাকে ঝগড়টে বললেন কোন হিসাবে? এই যে ঝগড়া করছেন তাই বলছি। সত্যি কথা বললেই দোষ। আপনি চোর না হলে এখানে আসলেন কি করে? সাথে দরজার চাবি মেহু আপু আর আমার কাছে ছাড়া কারো কাছেই নেই। আপনি যেহেতু এসেছেন সেহেতু নির্ঘাত চুরি করে এসেছেন। এই আপনি আপুদের বাসায় ঢুকেননি তো? ও আল্লাহ, আপুদের বাসায় চোর ঢুকেছিল, আমি এখন বলছি কি? ও আপু গো, তোমাদের বাসায় চোর ঢুকেছে গো। আয়শার এমন কথায় যুবকটি যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়ে চোখ কপালে উঠল। এরই মধ্যে আয়শা চিৎকার করা শুরু করে দিয়েছে। যুবকটি হাতের বই নিচে রেখে আয়শার মুখ চেপে ধরল। আয়শা চোখ বড় করে যুবকটির দিকে চাইল। যুবকের নিঃশ্বাস আয়শার মুখে পড়ছে। কি শুরু করলেন কি আপনি? এভাবে চিৎকার চেঁচামেচি করে কেউ? আয়শা এক ধ্যানে দেখছে তাকে। এতক্ষণে চেহারা ভালো করে সামনে গেল। কোকড়া চুল, উজ্জ্বল শ্যাম বর্ণের ছেলেটাকে দারুণ লাগলো তার। কথা বলার সাথে সাথে চুলগুলো দুলছে। সরু নাকের উপর চশমাটা মানিয়েছে বেশ। আয়শা আর একটা জিনিস খেয়াল করলো, ছেলেটার গেজ দাঁত রয়েছে। মোহনারও আছে, যার ফলে সৌন্দর্য কয়েক ধাপ বৃদ্ধি পেয়েছে। যুবকটি এবার আয়শাকে ঝাঁকি দিল। আয়শা চোখের পলক ফেলিয়ে হাত নাড়ল। হাত নাড়ছো কেন? কথা বলতে পারো না? কি বলছোটা কি? ভালো করে বলো। আয়শার এবার রাগ লাগলো। মনে মনে বলল, শালা, মুখ এভাবে আটকে রাখলে বলবো কি করে? আয়শা জোর করে হাত ছাড়িয়ে সরে দাঁড়ালো। এতক্ষণে দেহে প্রাণ ফিরল যেন। বার কয়েক শ্বাস নিয়ে রেগে বলল, এভাবে কেউ চেপে ধরে? আর একটু হলে মরেই যেতাম। ও আচ্ছা, সরি। আপনি এভাবে চিৎকার করলেন তাই। কথার মাঝেই ফোন বাজলো। যুবকটির কি কথা হলো আয়শা জানে না। কথা বলা শেষ করে দোলনা থেকে বইটা হাতে নিয়ে পা বাড়ালো দরজার দিকে। আয়শা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকালো সে। আয়শা এখনো তার পানেই চেয়ে। ছেলেটা আয়শার দিকে তাকে গম্ভীর স্বরে বলল, আমি আপনার মেহু আপুর একমাত্র ভাই মাহিন। আপনি বোধহয় 4 তলার ভাড়াটিয়া, বিশেষ করে আবির ভাইয়ের বোন, রাইট? ও আল্লাহ, এটা মাহিন! আপনি জানলেন কিভাবে? আপুর ফোনে আপনার ছবি দেখেছিলাম। আর যাকে তাকে চোর বলে সম্বোধন করবেন না। আসি।
আর দাঁড়ালো না মাহিন, ব্যস্ত পায়ে চলে গেল। তাকে এখন এক জায়গায় যেতে হবে। আয়েশা কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু পারল না। ছি ছি, কাজটা হলো, একটা সরিও বলা হলো না। ধুর, মাঝে মাঝে এমন কাজ করি না আমি। তবে ছেলেটা কিন্তু হট মাইরি। কোন ছেলেটা হটরে আয়শা? ভাইয়ের গলা শুনে আয়েশা লাফিয়ে উঠল। আবির ভ্রু কুচকে উত্তরের আশায় চেয়ে আছে। ঢোক গিলে বলল, কই না তো, কেউ হট না ভাইয়া। আমি যে শুনলাম। ও, তুমি ভুল শুনেছ ভাইয়া। তুমি না বাইরে গেলে তো এখানে কখন এলে? মাত্রই এলাম, মা বলল তুই এখানে। এই জন্য এসেছো নাকি তোমার সিনিয়র ক্রাশকে দেখতে এসেছো? আছে কি না? আবির মাথায় চুলকে হাসলো। ধরা খেয়ে গেছে বিধায় বলল, বুঝেই যেহেতু ফেলেছিস, এখন বলতো মোহনা কোথায়? আপু তো শপিং এ গেছে কিছুক্ষণ আগে। আবির মন খারাপ করে বলল, ও আচ্ছা, তাহলে থাক তুই, আমি রুমে যাই। মোহনা মাথা নাড়ল। আবির যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল আয়েশা। উফ, কি বাঁচা বাঁচলাম বাবা। কিন্তু কথা হচ্ছে গিয়ে এতদিন কেন দেখলাম না একে? মেহপুর ভাই আছে জানতাম এত সুন্দর, তা তো জানতাম না। হায় হায়, কি ছেলে! কথা বলার মাঝেই চোখ গেল ছোট টেবিলের উপর রাখা কফির মগটার দিকে। আরে, এটা তো মাহিনের কফির মগ। মুহূর্তে খুশিতে বাক বাকুম হলো আয়েশা। মগ দেওয়ার উছিলায় ওদের বাসায় যাওয়া যাবে, আর গেলেই আবার মাহিনকে দেখতে পাবে, সাথে সরিটাও বলা হবে। আলতো পায়ে গিয়ে বসলো মাহিন যেখানে বসেছিল। কফির মগ হাতে নিতেই অবশিষ্ট কফি পেল। হাতে তুলে মাহিনের ঠোঁট লাগানো জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক বসালো। চুমুক দিতেই মুখ তেতো হয়ে গেল আয়েশার। এক এক, এত তেতো কফি কেউ খায়? ঠান্ডা হয়ে আরো তেতো হয়ে গেছে যেন। এত তেতো কফি খায় বলেই বেটা এত তেতো। মগটা হাতে নিয়ে নেমে গেল আয়েশা। মাহিনদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করে কলিং বেল বাজালো। একবার, দুইবার, তিনবারের সময় দরজা খুলল কেউ। আয়েশা সরি বলতে যাবে তখনই দেখে ওদের বাসার কাজের লোক কুসুম দরজা খুলেছে। আয়েশার মুড খারাপ হলো। আরে আয়শা আপা যে, ভেতরে আসেন আপা। বাসায় কেউ নেই কুসুম? আছে তো, খালাম্মা আছে। ও, আর কেউ নেই? না আপা, বড় আপা বাইরে গেছে, আর ছোট ভাইজান মাত্র বের হলো। কেন আপা, কিছু লাগবো আমারে কন? কিছু লাগবে না কুসুম, এই মগটা সাথে ছিল, দিতে এলাম। আয়েশা কোথায়? তুমি আর কতক্ষণ লাগবে? আয়েশার কোনো সাড়া শব্দ নেই। আবির বিরক্ত হয়ে মাহিনকে বলল, মাহিন, একটু দেখো তো আয়েশার হলো কিনা, আমি ততক্ষণে লাগেজ গাড়িতে উঠাই। মাহিন মাথা নেড়ে আয়েশার রুমের দিকে গেল। প্রতিমধ্যে অবশ্য বকে যে ভীষণ, দরজা ভেরানো ছিল। মাহিন আলতো ধাক্কা দিতেই খুলে গেল। আয়েশাকে দেখে মাহিনের মেজাজ চরম খারাপ হলো। এই মেয়ে দেখে এখনো কাপড় গোছায় রেডি হবে, কখন আর যাবেই বা কখন? রেসপেলিবিটি মেয়ে কোথাকার। কেউ যে তার রুমে এসেছে এদিকে কোনো হুঁশ নেই আয়েশার। সে মিটমিট করে হাসছে আর কাপড় ভরছে। অবশেষে মাহিন দিল এক ধামকি। আয়েশা কেঁপে উঠল। মাহিনের দিকে তাকাতেই ভয় পেল। এই মেয়ে, তোমার কতক্ষণ লাগে? সবাই বেরিয়ে পড়েছে, তোমারই খবর নাই। তুমি না গেলে থাকো, এমন দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারো? সরি সরি, আমি যাবো তো, প্লিজ জাস্ট 5 মিনিট। কথাটা বলেই আয়েশা হাতের সামনে যে জামা ছিল তা নিয়ে ওয়াশরুমে দৌড়ে লাগালো। মাহিন বিরক্তি নিয়ে আবার নিচে আসতেই দেখে কেউ নেই। সবাই গেল কোথায়? দেখতে বেরোতেই দেখে গাড়িগুলো এক এক করে ছেড়ে দিয়েছে। মাহিনকে দেখে আবিরের মা বলল, মাহিন বাবা, তুমি আয়েশাকে নিয়ে বের হও, তোমাদের দেরি দেখে ওরা রওনা দিল, অনেকটা পথ যেতে হবে তো। চলুন, আমি তৈরি। এমা, বাকিরা কোথায়? চলে গেছে, সব তোমার জন্য হলো, অসহ্য। এতক্ষণ লাগে তোর? যা, মাহিনের সাথে যা। আয়েশা যেন আকাশের চাঁদ হাতে পেল। মাহিনের সাথে বাইকে করে যেতে পারবে ভাবতেই মন নেচে উঠল। চলুন বেআই মশাই, এরপর রাত হবে আরো। মাহিন রাগে কটমট করতে করতে বাইক আনলে আয়েশা ব্যাগ পিঠে ঝুলিয়ে মাহিনের কাঁধ ধরে বসলো। মাহিন একটু নড়ে চড়ে উঠল। মাকে বাই বলে ওরা শো করে চলে গেল। বাড়ির সামনে অতিক্রম করতেই শুরু হলো আয়েশার শয়তানি। মাহিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আয়শা, এভাবে ধরবে না, ছাড়ো আমাকে। আমি পরে যাবো তো বেআই মশাই। আমি যথেষ্ট সাবধানে চালাচ্ছি, পড়বে না তুমি। দরকার হয় কাঁধে হাত রাখো, কিন্তু জড়িও না। আয়েশা মন খারাপ করে হাত সরালো আর ধরলই না মাহিনকে।
মাগরিবের আজান পড়েছে। বেশ কিছুক্ষণ আগেই চারপাশের রাতের হাতছানি। তবে ঢাকা শহরের রাত তেমন বোঝা যায় না। হরেক রকমের বাতিতে পুরো শহর আলোকিত। রাতের শহর বেশ ভালো লাগে আয়েশার। বছরখানেক আগে নিজেদের নতুন বাড়িতে উঠেছে আয়েশারা। মোহনাদের বাসা থেকে যা বেশ দূরত্বে। রাস্তার পাশে ফুচকা, চটপটি, বিভিন্ন ফাস্ট ফুডের দোকান। আয়েশার জিভে পানি চলে এলে মাহিনকে তাড়া দিল। বিআই মশাই, গাড়ি থামান তাড়াতাড়ি। মাহিন ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিলে। আর ইউ ওকে? গাড়ি থামাতে বললে কেন হঠাৎ? আরে ওই দেখুন ফুচকা, চলুন খাবো। হট, তুমি এই জন্য থামাতে বললে? আয়েশা মাথা ঝাঁকালো। এখন কোনো খাওয়া দাওয়া হবে না, আর এইসব আনহাইজিন খাবার তো একদমই না। আমি খাবোই খাবো। না, খাবে না, পরে শরীর খারাপ হবে। এমন করেন কেন ডাক্তার? বিআই মশাই, একদিন খেলে কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ। কি আর করার, শেষমেশ মাহিন রাজি হলো। তবে এটাও বলল, যদি পেট ব্যথা করে, শরীর খারাপ হয়, তাহলে ফিকে ফেলে দেবো তোমায়, বলে দিলাম। আপনি আছেন না, ট্রিটমেন্ট করবেন, ভালো হয়ে যাব। ভুলেও না, যারা কথা শোনে না তাদের ট্রিটমেন্ট আমি করি না। মাহিন পেশায় ডাক্তার, 6 মাস হলো ডাক্তারিতে জয়েন করেছে। আয়েশা মাহিনকে ভেঙচি কেটে ফুচকার দোকানে গেল। দোকানদারকে বেশি ঝাল দিয়ে ফুচকা দিতে বলে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। মাহিন দূরে দাঁড়িয়েছিল, আয়েশা ডাকলো, আসলো না। আয়েশা আয়েশ করে ঝাল ঝাল ফুচকা খেতে লাগলো। আর এত ঝাল খাওয়া দেখে মাহিনের চোখ কপালে। ব্যস্ত পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। খাবেন একটা? খেয়ে দেখুন কি টেস্ট। আহা, মনে হচ্ছে অমৃত। মাহিন আয়েশার হাত ধরে থামালো। আয়েশা ভ্রু কুঁচকে চেয়ে রইল। রাখো, আর খাবে না। ইতিমধ্যে 10টা প্লেট চালান করেছো, আর না, এত ঝাল দিয়ে কেউ খায়? ছাড়ুন আমাকে, আমি খাই আর খাবো। ফুচকা ঝাল না হলে মজা লাগে না। আপনি চাইলে একটা ট্রাই করে দেখুন। আমি এসব আজে বাজে জিনিস খাই না, আর তুমিও খাবে না। আয়েশার হাত থেকে প্লেটটা নিয়ে দোকানদারকে টাকা দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে এলো আয়েশা। আরে কি করছেন এটা? এখনো 5টা ছিল তো। থাকুক, তোমার কি যাতে? টাকা আমার কাছে, তোমার না। ওঠো এখন, কত রাত হলো খেয়াল আছে? আয়েশা মন করে উঠে বসলো। কেউ কোনো কথা বলছে না। মাহিন নিজের মতো বাইক চালাচ্ছে। আধ ঘন্টা পরে আয়েশা হাম ছাড়ছে বারবার। মাহিন লুকিং গ্লাস গিয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর একটু অপেক্ষা করো, চলে এসেছি প্রায়। ঘুমিও না, পড়ে যেতে পারো। মাহিনের কথা আয়েশার কানে ঢুকলো না। মাহিনের পিঠে মাথা ঠেকে ঘুমিয়ে গেল। মাহিনের আলতো হাসলো। এক হাত দিয়ে আয়েশার 2 হাত পেটের কাছে নিয়ে রাখলো। আয়েশা আর একটু মিশে ঘুমিয়ে রইল। ঘুমন্ত আয়েশাকে একদম নিষ্পাপ লাগছে। কে বলবে এই মেয়ে অনার্সে পড়ে? এখনো সেই আগের মতোই রয়ে গেল। মাহিন আয়েশাকে পছন্দ করে, কিন্তু বলে না। বড় বোনের ননদ বলে কথা। যদি ওদের কোনো অশান্তি হয় তাই পাত্তা দেয় না আয়েশাকে। ওদের বাসায় ফিরতে বেশ সময় লাগলো। আয়শা, এই আয়শা, ওঠ, চলে এসেছি। আয়েশা হুহা করে আবার ঘুমিয়ে গেল। ওর জন্য মাহিনও নামতে পারছে না। অবশেষে মোহনাকে ফোন লাগালো। মোহনা তখন সবার সাথে আড্ডা দিচ্ছিল, আর আবির ঘুমে। ভাইয়ের গল্পে রিসিভ করলো। আপু, একটু নিচে আসো তো। নিচে কেন? তোরা কই? এতক্ষণ লাগে আসতে? আরে আসোই না, তোমার আদরের ননদ ঘুমিয়ে গেছে, ওর জন্য আমিও নামতে পারছি না। তুমি তাড়াতাড়ি এসো। মোহনা আচ্ছা বলে ফোন কেটে নিচে গেল। মাহিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আয়েশা ঘুমোচ্ছে। মোহনা যেতেই মাহিন বলল, ডাকো তোমার ননদকে, মেজাজ গরম করে দিয়েছে আমার। কেমনে ধরেছে দেখছো? মোহনার হাসি পেল কয়েকবার ডাক দেওয়ার পরেও। আয়েশার খবর নেই। এই মেয়ে একবার ঘুমোলে ওকে ধরে পানিতে ফেললেও ঠিক পাবে না। মোহনা কাতর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আয়শার ঘুম খুব কড়া ভাই। তুমি এক কাজ করো, ওকে কোলে করে নিয়ে চলো। আমি ধরছি, তুমি নেমে ওকে কোলে করে লিফটে উঠো। বাইক আমি ঠিক করছি। তোমার মাথা ঠিক আছে আপু? এই আলুর বস্তাকে আমি কোলে করে? ইম্পসিবল। ও আলুর বস্তা? আমি তো জানি ও পাটখড়ির মতো। ঘোড়ার ডিম জানো, আমি পারবো না। ভাইয়াকে কল করে বলো। তোর ভাই ঘুমাচ্ছে। দেখ ভাই, এছাড়া তো আর কোনো ওয়ে নাই। দেখ কি সুন্দর করে ঘুমাচ্ছে ও। ডাকা ঠিক হবে না প্লিজ ভাই। লিফটে করে তো যাবি, তাও 3 তলায়, আর না করিস না। এক প্রকার বাধ্য হয়ে আয়েশাকে কোলে তুলো নিল মাহিন। আয়েশা আরাম পেয়ে মাহিনের বুকে মুখ গুজল। কেমন একটা অনুভূতি হলো যেন। দ্রুত পায়ে লিফটে ঢুকলো। মোহনা বাইক ঠিক জায়গায় রেখে সেও লিফটে উঠলো।
আয়েশাকে এক রুমে নিয়ে শুয়ে দিল মাহিন। উফ, এত ভারী কি খায় এই মেয়ে? এই শরীরে এত ওজন! আল্লাহ! রাত 3টা। আয়েশার পেট ব্যথা করে উঠল। পেট ব্যথায় ঘুম পালালো। তার ঝট করে উঠে বসলো। দৌড়ে বাথরুমে গেল, ফ্রেশ হয়ে আসলো, তবুও ব্যথা কমছে না। আয়েশা কেঁদেই দিল ব্যথায়। এত রাতে কেউ জেগে নেই বিধায় ইচ্ছাও করলো না কারো ঘুম ভাঙাতে। সারা রাত ছটফট করে কাটলো। সকালের দিকে প্রচুর জ্বর এলো আয়েশার। মোহনা ডাকতে এলো, এত বেলা বিধায়। আয়েশা, আর কত ঘুমাবি? অনেক বেলা হলো তো, এবার তো উঠে পড়ো। আয়েশার কোনো হুঁশ নেই। ডাকার পরে উঠছে না বিধায় মোহনা গায়ে হাত দিয়ে ধাক্কা দিতেই চমকে উঠল। এত জ্বর, শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে। মোহনা চিৎকার করে সকলকে রাখলো। আবির সকালে নাস্তা করছিল, বোনটা উঠছে না দেখে মোহনাকে ডাকতে পাঠিয়েছে। হঠাৎ চিৎকারে খাওয়া ছেড়ে উঠে গেল। কি হয়েছে মেহু, এভাবে চিৎকার করলে যে? আয়েশার ভীষণ জ্বর, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। হঠাৎ এত জ্বর এলো কেন? বুঝতেছি না কি হলো, কালও তো ভালোই ছিল। আরে তুমি কাঁদছো কেন? আমাদের বাসায় আসতে না আসতেই মেয়েটার এ কি হাল। আবিরও চিন্তিত হলো। ইতিমধ্যে বাসার বাকিরা এসেও হাজির। কি হয়েছে মোহনা? দেখো না মা, আমি আয়েশাকে ডাকতে এলাম, ও সাড়া না পেয়ে গায়ে হাত দিতেই দেখি জ্বর ভীষণ। সে কি, জ্বর এলো কি করে? মা, ভাইকে ডাকো। বিলকিস মাথা নেড়ে মাহিনকে ডাকতে পেল। মাহিন এসে আয়েশাকে দেখে বলল, আমি আগেই বলেছিলাম ওইসব সাইপাস খেও না, শরীর খারাপ করবে। কি খেয়েছিল? আর বলো না ভাইয়া, কাল এত করে বারণ করার পরেও রাস্তায় আনহাইজিন ফুচকা খেয়েছে, তাও এত এত ঝাল দিয়ে। ও কথা বলছে না কেন? চোখ খুলছে না কেন? তার জ্ঞান নেই, অতিরিক্ত জ্বরে এই অবস্থা। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। বোনের এত কেয়ারলেসের কারণে রাগ হলো আবির, কিন্তু কিছু বলল না। সবাই আছে বলে। মিনিট 15 পরে চোখ খুলল আয়েশা। জ্বরে একবারে শরীরের সব শক্তি যেন শেষ। আস্তে করে ভাবি বলে ডাক দিল, এই তো আমি আয়েশা। আমাকে একটু ধরে বসাও ভাবি। আয়েশাকে ধরে বসালো। মাথা ভার হয়ে আছে আয়েশার। মোহনার বুকে মাথা দিয়ে লেপ্টে রইল। আবির 2-4টা বেশি কথা শোনাতে গেলে মোহনা ইশারায় চুপ থাকতে বলল। ওকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াও। মোহনা মাকে খাবার আনতে বলে নিজেই আয়েশাকে বলল, তোমার হাবিজাবি সহ্য হয় না জানো, তাও কেন অনিয়ম করো আয়েশা? সরি ভাবি, আমি ভাবিনি এমন হবে। আচ্ছা থাক, কাঁদতে হবে না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমার পেট ব্যথা করছে ভাবি। এখনই সেরে যাবে সোনা। আয়েশাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো মোহনা। আবির রাগ করে চলে গেছে। ভাইয়া রাগ করেছে তাই না? তা একটু করেছে বই কি। তোমার ভাই তোমায় ভীষণ ভালোবাসে, তোমাকে নিয়ে চিন্তা হয়, তাই থাক, তুমি রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আয়েশা মন খারাপ করে শুয়ে রইল। মোহনা আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রুমে আসতেই আবিরকে কপালের উপর হাত দিয়ে শুয়ে আছে। মোহনা আবিরের পাশে বসে বুকে হাত রাখলো। আবির চোখ মেলে তাকালো। জ্বর কমেছে ওর? হ্যাঁ কমেছে, তুমি এত চিন্তা করো না। ও কি এখনো ছোট? বলো, একটু বুঝে চলবে তো। মা শুনলে কি বলবে? আচ্ছা থাক, ও কি ইচ্ছে করে ওষুধ বাঁধিয়েছে? জ্বরই তো, ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। আর আমরা তো আরো 2 দিন আছি এখানে, সমস্যা নেই। মোহনার কথায় আবির আশ্বস্ত হলো। এদিকে মাহিনের কিছুই ভালো লাগছে না। হসপিটালে এসেও শান্তি লাগছে না। আয়েশার কি অবস্থা জানার জন্য মন আকুপাকু করছে। অবশেষে টিকতে না পেরে আয়েশাকে কল করলো, কিন্তু ধরলো না। পরে মোহনাকে ফোন লাগালো। হ্যালো আপু, তোমার ননদের কি অবস্থা? এখন জ্বর, পেট ব্যথা কমছে? কমেছে ভাই, তোকে এত চিন্তা করতে হবে না, তুই তোর পেশেন্ট দেখে তাড়াতাড়ি ফিরিস। মাহিন আচ্ছা বলে ফোন কাটলো। স্বস্তির নিঃশ্বাস ফেললো। যার ম্যাডামের জ্বর কমেছে তাহলে। আয়েশার শুয়ে থাকতে ভালো লাগছে না, বিধায় উঠে বসলো। মাথায় এখনো ঘোরাচ্ছে, তবুও উঠে দাঁড়ালো। জ্বর, পেট ব্যথা কমলেও শরীর দুর্বল লাগছে। গায়ের ওড়না ভালো করে পেঁচিয়ে রুম থেকে বের হলো। মোহনা ড্রয়িং রুমেরই বসেছিল। আবির একটু বেরিয়েছে বাড়িতে, ওরা ছাড়া আর কেউই নেই। সবাই বিয়ে খেয়েই চলে গেছে। আয়েশাকে দেখে মোহনা উঠে এসে ওকে ধরলো। বের হয়েছো কেন? শুয়ে থাকতে ভালো লাগছিল না ভাবি। ভাবি মাথাটা ধরেছে, চা বা কফি হবে? তুমি বসো, আমি নিয়ে আসছি। মোহনা উঠে চলে গেল কফি বানাতে। 10 মিনিট পরে কফি এনে হাজির হলো। আয়েশাকে কফি দিতেই কল এলো আবিরের। ফোন রিসিভ করতেই রুমে গেল মোহনা। বাসায় ভালো লাগছে না বিধায় কফি শেষ করে ছাদে দেওয়ার সিদ্ধান্ত নিল আয়েশা। সিঁড়ি পেয়ে উঠতে পারবে না ভেবে লিফটে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু হলো কি,
লোডশেডিংয়ে মেজাজ বিগড়ে গেল আয়েশার। অবশেষে সিঁড়ি বেয়েই উঠতে লাগলো। 5 তলা অব্দি আসতেই রিফাতের সাথে দেখা হলে রিফাত ও মোহনাদের ভাড়াটিয়া। আয়েশাকে দেখে রিফাত হেসে বলল, আরে আয়েশা যে, কখন এলে? তোমায় তো দেখাই যায় না। 2 দিন আগেও তো দেখলেন রিফাত ভাই মোহনা ভাবি আর ভাইয়ের বিয়েতে। ও হ্যাঁ, দেখছো, ভুলেই গেছি। সাথে যাচ্ছি রিফাত ভাই। চলো আমিও যাই। আয়েশার গা জ্বলে উঠল, তবু কিছু না বলে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। মাঝপথে মাথা ঘুরে যেতেই হাতল ধরল। কি হলো তোমার? তুমি ঠিক আছো? অসুস্থ নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। আমি ঠিক আছি। ছাদে এসে প্রাণ ভরে শ্বাস নিল আয়েশা। হেঁটে গিয়ে দোলনায় বসলো, একটু জিরিয়ে নিল। রিফাতও গিয়ে বসলো আয়েশার পাশে। আরে কি করছেন, এখানে বসছেন কেন? আরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। অমনি পেছন থেকে কেউ বলে উঠল। মাহিনের কথায় দুজনেই পিছে ফেলল। রিফাত হেসে উঠে দাঁড়িয়ে বলল, আরে মাইন যে, এসো এসো। মাহিন আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভেতরে আসলো। আয়েশা চুপ করে অন্যদিকে তাকিয়ে আছে। রিফাত ভাই, তোমার কোনো কাজ নেই। আর আয়শা, তুমি না অসুস্থ, এখানে কি করছো? হাওয়া খেতে এসেছি। আচ্ছা তোমরা থাকো, আমি যাই এখন। আসলে আয়েশাকে অসুস্থ লাগছিল বলে আমিও এলাম, ওকে একা ছাড়া ঠিক হবে না। মাহিনের রাগ হলো ভীষণ। রিফাত কেন আয়েশার খেয়াল রাখবে? কেন কেন কেন? রিফাত চলে গেল। আয়েশা এখনো মাথায় হাত দিয়ে বসে। মাহিন আয়েশার পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ মৌনব্রত থাকার পর মাহিনী বলল, একটু ভালো লাগছে বলে চলে এলে ড্যাং ড্যাং করতে করতে। তুমি কি বাচ্চা আছো এখনো? নিজের শরীরের যত্ন কবে নিতে শিখবে? আয়েশা ফুপিয়ে কেঁদে উঠল। মাহিন হতভম্ব হয়ে গেল। আয়েশার বাহু ধরে বলল, আরে কাছো কেন আয়শা? কি হলো? আমি তো বকিনি। আয়েশা জড়িয়ে ধরল মাহিনকে। মাহিন বাক রুদ্ধ হয়ে গেল। আয়েশা কেঁদেই যাচ্ছে। আমার কিছু ভালো লাগছে না বিআই মশাই, মনে হচ্ছে মরে যাব। আমি আপনাকে ভালোবাসি মাহিন। মাহিন যেন কেঁপে উঠল। এক অদ্ভুত নিদারুণ কষ্ট হচ্ছে বুকে। এই মেয়েটা যদি জানতো সেও তাকে কত ভালোবাসে। হুট করে আয়েশা উঠে দাঁড়ালো, দৌড় লাগালো। মাহিন চুপটি করে দেখলো আকাশ পানে তাকে এক লম্বা শ্বাস নিল। ভালোবেসে বলে না পাওয়ার যে কষ্ট, তার থেকে দ্বিগুণ কষ্ট বলতে না পেরে। তুমি তো বলে দিতে পারতে ভালোবাসো, কিন্তু আমি তো বলতেও পারলাম না। হায় আল্লাহ, এ কি যন্ত্রণা। মাহিন ছাদে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। আয়েশার রুমে গিয়ে শুয়ে রইল। সন্ধ্যার পরে মোহনার বন্ধুরা এলো। সবাই মিলে চা নাস্তা করতে করতে আড্ডা দিতে বসলো। আয়েশার মাহিনও ছিল। আড্ডার এক পর্যায়ে আখি বলল, আচ্ছা আবিদুল্লাহ ভাই, আপনাদের প্রেমের শুরুটা কিভাবে হলো তা তো জানলাম না। আমাদের প্রেমের শুরুটা ছিল সেদিনের পর মোহনারা ভার্সিটি গেল, কিন্তু সারাক্ষণই মোহনার মনটা খারাপ ছিল। বাবা থাকতে কত মজাই না হয়েছে। রোজ বাবার জন্য অপেক্ষা করে বসে থাকা, বাবা এলে তাকে জড়িয়ে ধরা, সবটাই কত সুন্দর ছিল। ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে গিয়ে বসলো। মোহনা, ইয়ার আর মন খারাপ করে থাকিস না, তুই এমন করলে ভালো লাগে না। মেহু প্লিজ। আমি ঠিক আছি, বাবাকে খুব ভালোবাসি। হঠাৎ করে বাবা কেন চলে গেল আমাদের ছেড়ে? মানুষ কি চিরস্থায়ী? বেঁচে থাকে বল? পৃথিবীতে যখন এসেছি তখন যেতে হবেই। চলো, এখন ক্লাস তো শেষ, বাসায় ফিরি, ভালো লাগছে না। আগত সবাই উঠে দাঁড়ালো, যে যার বাসায় চলে গেল। মোহনা বাসায় আসতেই সবার নিয়ে ঘুমিয়ে গেল। ওর ঘুম ভাঙলো মায়ের ডাকে। মোহনা, এখনো ঘুমোচ্ছ কেন? তুমি কখন এলে মাম্মা? এই তো এলাম। দুপুরে খাওনি কেন? ভালো লাগে না একলা খেতে। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কত বাজলো? ভাই এসেছে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো বলে। সে কি, তাহলে তো অনেকক্ষণ ঘুমিয়েছি। আচ্ছা তুমি বসো, গিয়ে আমি চা করছি। বিলকিস মাথা নেড়ে চলে গেলেন। মোহনা ফ্রেশ হয়ে এসে চায়ের পাতিলে পানি বসালো। চা করতে করতে মাকে বলল, মাম্মা, এবার এতিমখানার বাচ্চাদের বাসায় আসতে বললে কেমন হয়? খারাপ হয় না, কিন্তু ওরা তো অনেকগুলো বাচ্চা। তাহলে আমরা যাই, এবার না হয় এখানেই সব হোক। ঠিক আছে, তাহলে তাই হোক। মাহিনকে কল করে আসতে বলো। এই ছেলেটাও না আর পারি না। আমি কল করছি, তুমি টেনসড হইও না। রাত 11টা। মোহনার ঘুম আসছে না, মনটা ভীষণ খারাপ ওর। বাবাকে মনে পড়ছে ভীষণ।
মোহনা শোয়া থেকে উঠে বসলো কিচেনে গিয়ে কড়া করে কফি বানালো। দরজা খুলে আলতো পায়ে হেঁটে চললো ছাদের দিকে। ওদিকে আবিরেরও ঘুম আসছে না, মনটা কেমন খচখচ করছে। মোহনাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। ময়লা টোকানি কি জাদু করলে বলো তো? চোখ বুঝলেই তোমায় দেখতে পারছি। ভালো লাগছে না কিছুই। যাই ছাদ থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। চাবি নিয়ে চললো ছাদের উদ্দেশ্যে। দরজার সামনে দাঁড়িয়ে দেখলো দরজা খোলা। প্রথমে অবাক হলো, পরে ভাবলো হয়তো আটকাতে ভুলে গেছে। ভিতরে আসতে কাউকে দেখতে পেল। এত রাতে এখানে কে ভেবে এগিয়ে গেল। রাতের অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছে না। কে এটা? মনে তো হচ্ছে কোনো মেয়ে। কে এখানে? কারো কণ্ঠ পেয়ে মোহনা পেছন ফেলল। আবিরকে দেখতে পেয়ে ভ্রু কুঁচকালো। তুমি এখানে কি করছো এত রাতে? আমারও তো একই প্রশ্ন, তুমি কি করছো? আমার বাড়ি, আমার ছাদ, আর আমাকেই প্রশ্ন করছো? বাহ। আবির হেসে এগিয়ে আসলো। এতক্ষণে তার মন বোধহয় ভালো হলো। হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে। মোহনার পাশাপাশি দাঁড়িয়ে বলল, ঘুম আসছিল না তাই হাঁটাহাঁটি করতে এলাম। কিন্তু তুমি? আমারও সে কেস। মোহনা দোলনায় গিয়ে বসলো। আকাশের তারায় ভরপুর, তবু অন্ধকার। চাঁদ নেই যে। চাঁদবিহীন আকাশটা কেমন জানি লাগে। রাতের সৌন্দর্যই তো জোছনা। চাঁদ আর তারার মেলা। যে কোনো একটা মিসিং থাকলে ভালো লাগে না তেমন। মোহনা আকাশের দিকে তাকে এসবই ভাবছিল। আবির গিয়ে ওর পাশে বসলো। কি এত ভাবছো আকাশের দিকে তাকিয়ে? তারা গুনছি। তারা গোনা যায়? চেষ্টা করতে দোষ কই, কিন্তু এত এত তারার মধ্যে কোনটা কখন গুনলাম তা মেলাতে পারছি না। তোমার কি মন খারাপ? মোহনা একবার আবিরের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। তোমায় কেন বলবো? বলতে পারো ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ড? তুমি অসভ্য ছেলে, তোমায় বন্ধু বানাবো না। আবির মুচকি হাসলো। প্রথম দিনের জন্য দুঃখিত। আগে যা হয়েছে ওসব বাদ দাও। চলো আমরা বন্ধু হই। মোহনা কি মনে করে রাজি হলো মনের কথাগুলো বলার জন্য। কাউকে দরকার ভীষণভাবে। আমরা যেহেতু বন্ধু সেহেতু আমাদের মাঝে কিছু গোপন থাকবে না, কেমন? মোহনা মাথা নাড়ল। এবার বলো তাহলে মন খারাপ কেন? এমনি পাপাকে মনে পড়ছে ভীষণ। ও এই ব্যাপার? তাহলে কথা বলো, মন ভালো হয়ে যাবে। আচ্ছা তোমার বাবা কই থাকে? দেখলাম না যে। মোনার চোখ ছলছল করে উঠল। কান্নাগুলোকে আটকিয়ে বলল, পাপা ওপারে। মানে ঠিক বুঝলাম না। পাপা মারা গেছে 3 বছর হলো। এই তো কাল বাদে পরশু মৃত্যুবার্ষিকী। আবির থমকে গেল। এমনটা হবে ভাবেনি সে। ভেবেছিল হয়তো বাইরের দেশে থাকে। মোহনার গাল বেয়ে পানি পড়ছে। আবির সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। তবু বলল, আই এম এক্সট্রিমলি সরি মেহু। আমি জানতাম না। সরি, তোমায় কষ্ট দিয়ে ফেললাম। তোমার তো দোষ নেই, তুমি সরি বলছো কেন? কেউ চিরদিন বেঁচে থাকে না। আমাদেরও একদিন চলে যেতে হবে। মন খারাপ করো না। উত্তরে মোহনা শুধু হাসল। মোহনার মন ভালো করতে আবির বলল, শোনো, তোমায় আমার কথা বলি। তুমি তো জানো আমি কত কিউট। তো সব মেয়েরা আবির বলতে পাগল। তো হলো কি, আমিও একটু ভাব মারতে শুরু করলাম। বোঝই তো, কিউট হলে যা হয় আর কি। তুমি কিউট? হ্যাঁ অবশ্যই আমি কিউট। একদিন একটা মেয়েকে আমার ভালোই লাগলো। তখন ক্লাস 8-এ পড়ি। যেহেতু আমি সুদর্শন সেহেতু আমার প্রেমে অনেকেই পড়তো। সেই সুযোগে আমি একটা মেয়েকে প্রপোজ করলাম। কিন্তু কে জানতো ওটা স্কুলের প্রধান শিক্ষকের মেয়ে। যদি আমি প্রপোজ করতে পারি, হায় রে, মেয়েটা স্যারকে গিয়ে বলে দিল। আর আমায় কি উড়াধুরা মারটাই না মারলো শালা। আবিরের কথা বলার স্টাইল দেখে মোহনা হেসে দিল ফিক করে। আবির মুগ্ধ হয়ে মোহনার হাসি দেখল। মোহনাকে হাসাতে পেরে নিজের মুখেও হাসি ফুটল। তারপর কি হলো? সেই মেয়েকে আর কিছু বলনি? আরে না, পাগল নাকি। তবে ওর উপর প্রচুর খেপছিলাম। পরে জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড আছে। আমিও কম কিসের। একদিন হাতে নাতে ধরে ওর বাবার কাছে চালান করে দিয়েছি। মোহনা খিলখিল করে হেসে উঠল। আর কখনো কারো প্রেমে পড়নি? না পড়িনি, তবে ফ্লার্ট করেছি অনেক। কিন্তু কি জানো, এই কিছুদিন আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। হয়তো তাকে ভালোবেসে ফেলছি। বলো কি? কে সে? জানবে তুমি। তোমায় সবার আগে বলবো। মোহনা হাসে মাথা নাড়ল। মনটা ভালো হয়েছে। তা তাকে বলেছো তুমি যে তাকে ভালোবাসো? না বলতে পারিনি, ভয় করে যদি রিজেক্ট করে দেয়। আরে বলে দিও, না হয় তোমার পাখি অন্য কারো খাঁচায় চলে যাবে। আবির চমকে উঠল। আসলে তো সত্যি যদি এমন হয়। তোমার কেউ নেই? না, ওসব প্রেম ভালোবাসায় আমি বিশ্বাসী না। ভালোবাসায় শুধু কষ্ট, বুঝলে? তবে সবাই তো আর সমান না। কখনো কাউকে ভালোবাসার ইচ্ছে নেই তোমার? আছে, মনের মতো কাউকে পেয়ে গেলে
আর ছাড়বো না। একজনকে নিয়ে সুখে থাকবো, তাকেই মন উজাড় করে ভালোবাসবো। আবির খুশি হলো মোহনার কেউ নেই বলে। কাউকে পছন্দ করো? এখন অবধি না, কখনো হলে তোমায় বলবো। তারপর চলল বেশ কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে মোহনাই বলল, অনেক রাত হয়েছে, এবার যাই, মাম্মা উঠে না পেলে খুঁজবে। তুমি যাও, ঘুমাও। মোহনা উঠে পড়ল। যাওয়ার আগে আবিরের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমায়, মনটা সত্যিই ভালো হলো। তুমি মানুষটা ভালোই, দোয়া করে তোমার ভালোবাসা তুমি পেয়ে যাও। আসছি, আল্লাহ হাফেজ। আবির হাসলো। মোহনা চলে গেল। আমি তো তোমাকেই ভালোবাসি, দোয়া করো আমি যেন তোমায় পেয়ে যাই। পরের 2 দিন কাটলো খুব ব্যস্ততায়। মোহনার বাবার মৃত্যুবার্ষিকী ভালো মতোই শেষ হলো। আবির অনেক সাহায্য করেছে এসবে। বিলকিস আবিরের প্রতি ভীষণ খুশি হলো। মোহনার সাথেও আবিরের সম্পর্কটা আগের চেয়ে ভালো হলো। 2 পরিবারের মধ্যে সম্পর্ক গাঢ় হলো। আয়েশা আবিরকে বলল, বাহ ভাইয়া বাহ, তুমি তো কামাল করে দিয়েছো। তা ভাইয়া কবে বলবে আপুকে? সামনে 14ই ফেব্রুয়ারিতে বলবো ইনশাআল্লাহ। আয়েশা খুশি হলো। শীতের সময় চারপাশে কুয়াশা আর কুয়াশা। প্রতিদিন সকালে আবির মোহনা মর্নিং ওয়াকে যায়। আজও এসেছে মোহনাকে দেখে আবির চোখ ফেরাতেই পারে না। মোহনা এসে তুড়ি বাজালো। এই আবির, এমন হা করে চেয়ে আছো কেন? কই না তো, চলো যাই। দুজনে অনেক সময় দৌড়িয়ে থামলো, হাঁপিয়ে গেছে। তোমার লাইলার খবর কি আবির? বলতে কি পারছো নাকি আগের মতোই? বলিনি, তবে বলবো। বলবে বলবে করে তো 6 মাস শেষ করে দিলে, কবে বলবে? সামনেই তো ভালোবাসা দিবস, সেদিনই সারপ্রাইজ দিব। তোমায়ও কিন্তু থাকতে হবে। আমি থেকে কি করব? তুমি না থাকলে হবে কি করে? তুমি তো আসল। মানে আমি কি? মানে তুমি আমার বন্ধু না? তুমি না থাকলে আমি সাহস পাবো কি করে? বলো থাকবে তো? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা যাও, থাকবো। আবির খুশিতে মোহনাকে হাত করলো। তারপর 1 মাস খুব দ্রুতই চলে গেল। প্রতিটি ডেটেই আবির মোহনাকে উইশ করার পাশাপাশি গিফট দিয়েছে, ঘুরতে নিয়ে গেছে। আজ 14 ফেব্রুয়ারি, কাঙ্ক্ষিত দিন। আবির খুবই নার্ভাস ফিল করছে। আবিরকে অস্থির দেখে আয়েশা বলল, সমস্যা কি ভাইয়া? সারা জীবনে তো মেয়েদের সাথে ফ্লার্ট করে গেলা, এখন এমন করছো কেন? যদি মোহনা রাজি না হয়, আমি সত্যি ওকে ভালোবাসি আইশু। রাজি হবে না কেন? তুমি কম কিসে? মোহনার অন্য 10টা মেয়ের মতো নয়, ও আলাদা, এজন্যই তো ওরে এত ভালো লাগে। সে আমি জানি ভাইয়া, চিন্তা করো না, আপু রাজি হবে। বোনের আশ্বাসে আবির একটু শান্ত হলো, কিন্তু ভেতরে ভেতরে ভয় রয়ে গেল। আয়েশাকে দায়িত্ব দেওয়া হলো মোহনাকে নিয়ে আসার। আয়েশা মোহনাকে নিয়ে বিকেল 4টায় বের হলো। লাল রঙের শাড়ি পরেছে মোহনা, যদিও এটা আয়েশার জোর করায় পড়া। হালকা সাজে মোহনাকে ভীষণ মায়াবে লাগছে। যাওয়ার পথে আয়েশা এক দোকান থেকে লাল গোলাপ কিনে মোহনার খোপায় লাগিয়ে দিল। ওরা এক রেস্টুরেন্টে গিয়ে নামলো। রেস্টুরেন্টে যেই দেখে শিশির, তারিন, আখিও আছে। আরে তোরা সবাই একসাথে? তুই তো আর বলবি না, আবিরই বলল। আবির নাকি কার সাথে পরিচয় করাবে। মোহনার বন্ধু হওয়ায় বাকিদের সাথে আবিরের বেশ ভাব। হ্যাঁ, সেই রকমই তো কথা হলো। তা সেই স্যার কোথায়? এসে পড়লো বলে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, রাস্তায় আছে। আবির এলো মিনিট 10 পরে, হাতে ফুলের তোড়া। বেশ সুন্দর লাগছে আবিরকে, লাল পাঞ্জাবিতে মানিয়েছে খুব। মোহনার কেন জানি একটু খারাপ লাগলো, অথচ তারই খুশি হওয়ার কথা বেশি। হ্যালো গাইস, সরি ফর লেট। রাস্তায় কি জ্যাম? সমস্যা নেই তো, তোমার সেই বিশেষ মানুষটা কোথায়? আবির মোহনার দিকে তাকালো। মোহনাও জানার জন্য আগ্রহ করে আছে। আবির হেসে বলল, সে তো সামনেই। কি? কই সে? আবির আয়েশার দিকে তাকালো। আয়েশা চোখ দিয়ে ইশারা করলো, আলতো করে ভাইয়ের হাতে হাত রাখলো। আবির ঢোক গিলে বলল, বলছি, এভাবে রেখে ধরেছ কেন? আগে বলো কি খাবে তোমরা? সবাই যার যার মতো খাবার অর্ডার দিল। খাবার শেষ করে শিশির বলল, কি আবির, আর কতক্ষণ? এবার তো চল লাইলাকে ডাকো। হ্যাঁ আবির কই সে? তুমি না বললে সে এসে গেছে? কোথায়? অলরেডি অনেক লেট, এবার তো বলো। আবির ঘামছে প্রচুর, কোনো রকম নিজেকে ঠিক করে বলল, আমি তোমায় ভালোবাসি মোহনা। আমার সেই মানুষটার কেউ নয়, শুধুমাত্র তুমি। মাথা ঠিক আছে তোমার? কি সব বলছো তুমি? আমার মাথা একদম ঠিক আছে। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে এতদিন যার কথা বলেছি সে আর কেউ নয়, তুমি। এটা ঠিক নয়, আমি মানি না। কেন মানো না? আমি কি তোমার সাথে যাই না? কি কম আছে আমার? আবির, তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি।
তোমায় ভালোবেসে আমি পাগল হয়েছি। তোমার প্রতি এত কেয়ার, সবসময় সাথে সাথে থাকা, এগুলো কি এমনি এমনি? তুমি কি বোঝনি একটা ছেলে কেন এসব করবে? মোহনা সহ সবাই যেন অবাকের শেষ সীমানায়। মোহনা হতভম্ব। কিসব বলছে আবির? আমি ভেবেছি বন্ধু হিসেবে, বিকজ উই আর জাস্ট আ গুড ফ্রেন্ড, দ্যাটস ইট। আসলে ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না শুনুনি। আর তোমার প্রতি আমার পসেসিভনেস দেখেও বোঝনি। দেখো আবি, শুধু শুধু মজা করো না, আমি জানি তুমি ফান করছো। আমি কোনো ফান করছি না মেহু, আই রিয়েলি লাভ ইউ। মোহনা বাকিদের দিকে তাকালো। রাগে শরীর জ্বলছে ওর। পেয়েছেটা কি আবির? একটু ভালো ব্যবহার করেছি বলে এই অবস্থা হবে জানলে কখনোই করতাম না। আপু ভাইয়া সত্যিই তোমায় ভালোবাসে। আয়েশা তুমি? মোহনার যেন আজ আশ্চর্য হওয়ারই দিন। মোহনা চুপ মেরে গেল। চোখ ফেটে কান্না বেরিয়ে আসবে যেন। মোহনাকে চুপ থাকতে দেখে হঠাৎই আবির মোহনার হাত ধরে বলল, প্লিজ মেহু, আমাকে ফিরিয়ে দিও না। তোমার দেওয়া যন্ত্রণাগুলো আমার দেহে সইলেও মনে সইবে না। মোহনা আবিরের দিকে তাকিয়ে আবার পিছু ফিরে জোরে শ্বাস নিল। পরক্ষণেই হাত ঝাপটা মেরে সরিয়ে নিল। আবির থমথম খেয়ে গেল। তোর সাহস হয় কি করে আমাকে এসব বলার? আমি তোর কত বড় জানিস? তোর সামনের মাসে ফাইনাল পরীক্ষা, আর তুই এখন এসব বলছিস? তোর সাথে ফ্রেন্ডশিপ করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। তোকে যেন আমার চোখের সামনে আর কোনো দিনও না দেখি। মোহনার এমন আচরণ আবির আশা করেনি হয়তো। ছেলেটা একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। মোহনার বন্ধুদের দিকে তাকিয়ে চলে গেল। ওরাও পিছু পিছু চলে গেল। আবির হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছে তার। ভাইয়ের চোখে পানি দেখে আয়সাও কেঁদে দিল। এমনটা হবে সেও ভাবেনি। ভাইয়া কেতো না, চলো বাড়ি চলো। আমি পারলাম না আয়েশা, এই প্রথম মনে হচ্ছে আমি হেরে গেলাম। কিছু না পাওয়ার বেদনা এত ভারী কেন? আমি সত্যি মেহুকে বড্ড ভালোবাসি। আয়েশা আবিরকে ঝাপটে ধরল। তুই বাসায় চলে যা। তুমি যাবে না ভাইয়া? যাবো, একটু একা থাকতে চাই। তুই চলে যা, মা চিন্তা করবে, রাতও হচ্ছে। আমি সময় মতো এসে পড়বো। ভাইকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আয়েশার। তবু ভাইয়ের কথা মেনে নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরবে। আবির মাথা ঝাঁকালো। আয়েশা চলে যেতে আবিরও উঠে দাঁড়ালো। আপন মনে হেঁটে চলছে। কেন এমন হলো আল্লাহ? কি এমন হতো যদিও রাজি হতো? আমায় ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? মোহনা কাঁদতে কাঁদতে দৌড়চ্ছে, কারো কথা শুনছে না। মোহনা দাঁড়া দোস্ত, এইভাবে দৌড়ালে অ্যাক্সিডেন্ট হবে। বলতে না বলতে একটা কারের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল মোহনা। সবার পা যেন ওখানেই থমকে গেল। মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে গেল। মোহনা! 3 বন্ধু দৌড়ে গেল মোহনার কাছে। রাস্তা রক্তে মাখামাখি। আঁকি গিয়ে মাথার কাছে বসে পড়ল। মোহনার মাথাটা নিজের কোলে তুলে নিলে কাঁদতে কাঁদতে আঁকি তানিনের অবস্থা খারাপ। শিশিরও বাকরুদ্ধ। মিহু জান, চোখ খোল। এই মিহু, চোখ খোল না। শিশির, শিশির কিছু করো প্লিজ। কেউ কেউ বলছে মোহনা মারা গেছে, তো কেউ বলছে এখনো প্রাণ থাকলেও থাকতে পারে। শিশির কিছু না ভেবেই কোলে তুলে নিল মোহনাকে। এই রক্তে মাখা মেয়েকে নিয়ে দৌড়চ্ছে 3 বন্ধু। আয়েশা বাসায় ফিরবে, চোখের সামনে দিয়ে ওদের দৌড়তে দেখে গাড়ি থেকে নেমে গেল আয়েশা। কি হলো ভাইয়া? আপুরে এভাবে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে কেন? মোহনা আপু কই? তখনই চোখ গেল শিশিরের কোলে। মোহনাকে দেখে আয়েশা মুখ ঢেকে মৃদু চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ফোন লাগালো আবিরকে। আবির ফোন ধরতে আয়েশার কান্না শুনতে পেল। আয়েশা, কি হয়েছে বোন? তুই কাঁদছিস কেন? বাসায় পৌঁছেছিস? ভাইয়া, ভাইয়া মোহনা আপু। আবিরের বুকটা ধক করে উঠল। মোহনা? হ্যাঁ মোহনার কি হয়েছে? ঠিক আছিস তো তোরা? ভাইয়া মোহনা আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে। শিশির ভাই আপুকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তুমি আসো তাড়াতাড়ি। আপু সারা শরীর কেমন রক্তে ভরেছিল। আবিরের পায়ের তলার মাটি সরে গেল যেন। কান থেকে ফোন পড়ে গেল। দিক বেদিক ভুলে রাস্তার মধ্যে দিয়েই দৌড় দিল। মোহনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আবির হাঁপাতে হাঁপাতে এলো। মোহনা কই? মোহনা? ওর চিৎকারে সবাই ফিরে তাকালো। আখি তারিন এখনো কাঁদছে। আইসি এসে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। হাতের ইশারায় আইসিইউ রুম দেখালো। তখন একজন নার্স এলো। এক্সকিউজ মি, পেশেন্টের বাড়ির লোক কারা? শিশির গিয়ে বলল, ওরাই। পেশেন্টের জন্য এমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে। আমাদের এখানে রক্ত নেই, কোনো ব্লাড ব্যাংকেও পাওয়া যাচ্ছে না। আপনারা খোঁজ করুন একটু। 8 ঘন্টার মধ্যে রক্ত দেওয়া না গেলে পেশেন্টকে হয়তো বাঁচানো যাবে না।
যা করার দ্রুত করুন। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও নেগেটিভ রক্ত খুবই রেয়ার। এই রক্ত এখন কোথায় পাবে ওরা চিন্তায় গলা শুকিয়ে গেল। এর মধ্যেই মোহনার মা ভাই এলো, আসলো আবিরের পরিবারও। আমার মেয়ে কোথায়? আমার মোহনা? তারিন এসে বিলকিস বেগমকে ধরে বলল, আন্টি শান্ত হও, মোহনা ভেতরে, এমার্জেন্সিতে ও নেগেটিভ রক্ত লাগবে, না হয়। না হয় কি বল? আন্টি তুমি শান্ত হও, একটু আমরা দেখছি। শিশির মাহিনের রক্তের খোঁজে গেল। আবির এক পাশে ঠায় দাঁড়িয়েছিল। ডাক্তার এসে আবার তাড়া দিল, কি রক্তের ব্যবস্থা করতে পেরেছেন আপনারা? দেখুন, ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন, আদারওয়াইজ আমাদের সরি বলতে হবে। আমি রক্ত দিব ডাক্তার, আমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ, রক্ত আমি দিতে চাই। ভাইয়া তুমি দিবে? আবির হ্যাঁ বলে ডাক্তারের সাথে চলে গেল। বিলকিস বেগম কৃতজ্ঞতা স্বরূপ চাইলেন। 48 ঘন্টা পরে জ্ঞান ফিরল মোহনার। মোহনাকে নর্মাল কেবিনে শিফট করে সবাইকে দেখা করার অনুমতি দেওয়া হলো। এক এক করে সকলে দেখা করলো আবির বাদে। ভাইয়া তুমি যাবে না, দেখা করবে না আপুর সাথে? না রে, আমাকে দেখলে রেগে যেতে পারে, যা ওর শরীরের জন্য একদমই ঠিক হবে না। আবির এদিকে আয়, মোহনা তোকে ডাকে। আবির অবাক হলো মোহনা ডাকে তাকে। বিলকিসের কথায় কেবিনে ঢুকলো, বাকিরা বেরিয়ে গেল। আবির এক পা করে এগিয়ে গিয়ে টুলে বসলো। আমাকে বাঁচাতে কে বলেছিল তোমায়? কেন রক্ত দিলে? তোমার শরীরের রক্ত নিয়ে এখন আমাকে বেঁচে থাকতে হবে? এতটা খারাপ দিনও এলো আমার। মোহনা, আই এম সরি, তুমি হাইপার হইও না। আমার রক্ত দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না, বন্ধুর জন্য এতটুকু তো করাই যায়। চলে যাও আমার সামনে থেকে। আমি আর তোমায় ভালোবাসার কথা বলবো না, প্রমিস। আমরা আগে যেমন বন্ধু ছিলাম সব সময় তেমনই থাকবো। আমাকে তোমায় ভালোবাসতে হবে না, যা হয়েছে সব ভুলে যাও। আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই, এতে অন্তত না করো না, আমাকে ক্ষমা করে দাও। মোহনা আবিরের দিকে তাকিয়ে চোখ বুঝল। ঠিক আছে, তোমায় আমার জীবনের সব কথা বলেছি, তোমায় বেস্ট ফ্রেন্ড ভেবেছি, তাই ক্ষমা করে দিলাম। এখন তুমি যাও, আমি ঘুমাবো একটু। ধন্যবাদ তোমায়। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আবার পরে আসবো। মোহনা চোখ বুঝেই লম্বা শ্বাস নিল। আবির বেরিয়ে গেল। তারপর আস্তে আস্তে করে কেটে গেছে অনেকগুলো দিন। মোহনা সুস্থ হয়েছে। আবির মোহনার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রয়েছে বর্তমান। তখন মোহনার কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের অবস্থা তো নাজেহালি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা এই অবধি তো আমরা মোটামুটি জানি। তারপর মোহনা তোমার প্রেমে পড়ল কি করে? কি রে মেহু, তুই তো বলেছিলি জীবনেও আবিরকে ভালোবাসবি না, তাহলে কিভাবে কি? আবির মোহনা দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসলো। বলেছিলাম বটে, তাও কিভাবে যে কি হবে বুঝলাম না। আমি জানতাম মোহনাও আমাকে ভালোবাসবে, শুধু সময়ের অপেক্ষা। আসলে কি জানো, একসাথে থাকতে থাকতে এমনিতেই একটা মায়া কাজ করে। তোমায় ভালোবাসার মানুষটা যদি তোমায় কম ভালোবাসে তাহলে কিন্তু খারাপ লাগবে। হ্যাঁ, এটাই আমি বুঝেছিলাম যখন আবির আর আমাকে ভালোবাসি বলে যত্ন করা ভুলে গেল। অ্যাজ এ ফ্রেন্ডস হিসাবে যতটুকু কেয়ার করার দরকার ততটুকুই করত, কিন্তু আমি তো ওর ভালোবাসার কেয়ারে অভ্যস্ত। আরো বুঝলাম যখন ওরা চলে গেল এখান থেকে, ও শূন্যতা কষ্ট দিতে লাগলো আমায়। তবে একটা কথা বলতেই হবে, আমাদের সম্পর্কের জন্য আয়েশা অনেক সাহায্য করেছে। আয়েশা আমাকে বুঝিয়েছে ভালোবাসা কি। আয়েশা অপ্রস্তুত হয়ে পড়ল। শিশির খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কি আয়েশা, ভালোবাসা সম্পর্কে এত ধারণা কি করে তোমার? কেউ আছে নাকি তোমার? না তেমন না, তবে একজন বোধহয় আছে। আবির মোহনা চোখ বড় বড় করে রইল। মাহিন কেসে উঠল, ব্যস্ততা দেখিয়ে বলল, তোমরা গল্প করো, আমার একটা কল এসেছে। মাহিন উঠে যে আয়েশাও বাহানা দিয়ে চলে গেল। বাকিরা একে অপরের দিকে চাওয়াচাই করলো। এরই মধ্যে আখির হাজবেন্ডের কল এলো, ওকে নিতে এসেছে। আখিও চলে গেল। শিশির আর তারিনি বা কি করবে, ওরাও চলে গেল। আচ্ছা মেহু, আয়েশা কাকে ভালোবাসে জানো তুমি? না, আমি তো কিছু জানি না। ইনফ্যাক্ট আয়েশাকে দেখে কখনো বুঝিও নি। তা ঠিক, তবে আমার কেমন জানি লাগছে। তুমি একটু খোঁজ নিও তো, বোনটা আমার দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। চলো রুমে যাই। এক রাশ চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল আবির। আয়েশা মন খারাপ করে বারান্দায় বসে আছে। গভীর রাত, সবাই যখন ঘুমে তখন আয়েশা মাহিন নির্ঘুমে রাত কাটাচ্ছে। আয়েশা পা টিপে টিপে বাহিনের রুমে গেল।
মাহিনও বারান্দায় বসেছিল। আসবো বিআই মশাই? আয়েশার কণ্ঠে মাহিন হকচকিয়ে গেল। এসেই তো পড়েছো, আবার বলা কি আছে? তাই এত রাতে আমার রুমে কেন? কেউ দেখলে কি ভাববে? সবাই ঘুমে, তোমার আমার মতো কেউ জেগে নেই। ঘুম আসছিল না তাই এলাম, কাল তো চলে যাব। তারপর কিছুক্ষণ নীরবতা চলল। নীরবতা ভেঙে আয়েশা বলল, আমি আপনাকে ভালোবাসি মাহিন। জানি ভালোবাসো। তাহলে কেন এত অবহেলা? আমার বাসা থেকে বিয়ের কথা বলছে মাহিন। করে নাও বিয়ে। কেন করব না তা আপনি জানেন, কেন বলছেন এসব? দেখো আয়শা, আমি তোমায় ভালোবাসি না। আমার চোখে চোখ রেখে বলুন, আমায় আপনি ভালোবাসেন না। তুমি রুমে যাও, আয়শা গিয়ে ঘুমাও। আয়েশার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বলল, ঠিক আছে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, আমার মতো কেউ আপনাকে ভালোবাসবে না, মিলিয়ে নিয়েন। এই আমার জন্য একদিন আফসোস করবেন। আয়েশা মাহিনকে এটা কিভাবে সম্ভব? মোহনা পানি নেওয়ার জন্য উঠেছিল। আয়েশার রুম খোলা দেখে রুমে গিয়ে দেখলো আয়েশা নেই। ওকে খুঁজতে গিয়ে বাহিরের রুমে দেখলো, তখনই শুনতে পেল ওদের কথা। আয়েশা রুম থেকে চলে গেল। আয়েশাকে আসতে দেখে মোহনা আগেই নিজের রুমে চলে গেছে। আমাকে আয়েশার সাথে কথা বলতে হবে, সত্যিটা জানতেই হবে। পরদিন ওরা চলে গেল বাসায়। আয়েশা সারাক্ষণ মন খারাপ করে থাকে। সেদিন বিকেলবেলা আয়েশা ছাদে হাঁটাহাঁটি করছিল। আবির অফিসে গেছে। আয়েশা কি করছো? এই তো ভাবি হারছি, তুমি এসো বসো। তোমার সাথে আমার একটু কথা ছিল, এদিকে আসো আয়েশা। হ্যাঁ ভাবি বলো না, কি বলবে? তুমি মাহিনকে ভালোবাসো? আয়েশা হতভম্ব হয়ে গেল। ভাবি কিভাবে জানলো? আয়েশা আমাকে সত্যি কথাই বলবে, মাহিনকে ভালোবাসো? হ্যাঁ ভাবি ভালোবাসি, কিন্তু তোমার ভাই আমাকে ভালোবাসা তো দূর, পছন্দই করে না। তাই কে বললো এই কথা? আর কে বলবে? শালা হিটলার জীবনে বউ পাবে না, দেখো। তুমিও না? আমি মানে কি বলছো ভাবি? হ্যাঁ তুমি, আমার ভাইয়ের বউ হিসেবে তুমি মন্দ না, বরং একটু বেশিই ভালো। আয়েশার খুশিতে চোখ বেয়ে পানি পড়ল। কিন্তু ভাবি তোমার ভাই? ওসব তুমি চিন্তা করো না, আমি আছি তো নাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি। হয়েছে হয়েছে, ভাগলি মেয়ে। আমি ভাবছি আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবো তোমাদের বিয়ে নিয়ে। কিন্তু ভাবি আমি চাই তোমার ভাই আমাকে ভালোবেসে বিয়ে করুক। তোমার কথাই হয়তো রাজি হবে, কিন্তু ভালোবাসাটা কি আদৌ থাকবে? আই হোপ তুমি বুঝতে পারছো আমার কথা। চিন্তা করো না, বিয়ে ঠিক হয়ে থাকবে, কিন্তু মাহিন জানবে না। ও নিজে তোমায় ভালোবেসে বিয়ের প্রস্তাব দিবে, তারপর না হয় ধুমধাম করে বিয়ে হবে তোমাদের। যদি মাহিন রাজি না হয়? রাতে আবির মোহনা শুয়েছিল। মোহনা হুট করে উঠে বসলো। আবিরের দিকে ফিরে বলল, আবির তোমার কাছে মাহিনকে কেমন লাগে? আমার শালাবাবু তো লাখে একটা, ওকে তো ভালো লাগবেই। আমাদের আয়েশার সাথে কেমন মানাবে বলো তো মাহিনকে? আবির লাফিয়ে উঠে বসলো। আয়েশা মাহিন একসাথে? কি বলছোটা কি এসব? কেন, আয়েশার সাথে কি আমার ভাইকে মানায় না? আরে পাগলিটা বলিনি, বলছি ওরা জানে নাকি প্রেম করছে দুজনে। কি হয়েছে বলো তো? আয়েশা মাহিনকে ভালোবাসে, তাও অনেক দিন ধরেই। আর মাহিন? মাহিনও বাসে, তবে স্বীকার করে না। চিন্তা করো না, আমি কথা বলবো। আচ্ছা শোনো, আমি বলছিলাম ওদের বিয়েটা ঠিক করে রাখতে, বুঝলে? আমি মাম্মার সাথে কথা বলেছি, মাম্মা তো খুশি। তুমি কাল বাবা ভাইয়ের সাথে কথা বলতে বলো, যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে চাই। সে ঠিক আছে, এখন আসো তো কাছে। কাছেই তো আছি, আর কত? সে ঠিক আছে, এখন আসো তো কাছে। কাছেই তো আছি, আর কত? যতটুকু কাছে আসলে এক চুল দূরত্ব থাকবে না। যাও, কি যে বলো। বলে আমার লজ্জাবতী, আর তো ছাড়ছি না। বাতি নিভিয়ে কাছে টেনে নিল মোহনাকে। শাড়ির আঁচল টেনে খুলে ফেলল। চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ক্লান্ত শরীর নিয়ে আবিরের বুকে ঘামটি মেরে শুয়ে রইল মোহনা। আবির মোহনার চুলে হাত বুলিয়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। জানেমান, আর একটু হবে নাকি? চুপ করো অসভ্য ছেলে, শুধু শয়তানি। আবির হুহা করে হেসে উঠল। মোহনাকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল। প্রশান্তির হাওয়া বয়ে গেল দুজনের শরীরে। সকালে আয়শার ডাকে ঘুম ভাঙল এদের। আবির ফ্রেশ হয়ে নাস্তা সেরে চলে গেল। মোহনা নাস্তা করে শাশুড়ির ঘরে এলো। মা আসবো? এসো না, এভাবে অনুমতি নেওয়ার কি আছে? এসো বসো। মোহনা গিয়ে শাশুড়ির পাশে বসলো। অনেকক্ষণ যাবৎ হাত চুলকাতে লাগলো। কিছু বলবে মোহনা? হ্যাঁ মানে বলতাম আর কি। তো বলে ফেলো, আমার কাছে এমন আমতামতা করার কি আছে? মোহনা মুচকি এসে পা ভাঁজ করে বসলো।
শাশুড়ির দিকে ফিরে বলল, আচ্ছা মা, আয়শা আর মাহিনের বিয়ে হলে কেমন হবে? আমাদের আয়শা মাহিন? মোহনা মাথা নাড়ল। আবিরের মা হঠাৎই গম্ভীর হয়ে গেল। মোহনা তা দেখে একটু ভয় পেল। মা, আমার ভাই কিন্তু খারাপ না। আয়শা মাহিনকে ভালোবাসে। মাম্মার সাথে আমি কথা বলেছি। মাম্মার কোনো আপত্তি নেই, বরং খুশিই হয়েছে। এখন আপনারা রাজি হলেই হয়। আমরা আপত্তি করব কেন? মাহিন হলে তো ভালোই হয়। এক পরিবারের সাথে যদি আত্মীয়তা হয়, মন্দ কি? আমার তো মাহিনকে বেশ পছন্দ। বাবা, তুমি এখানে আর? আমি বলেছি বাবাকে, শাশুড়ি মাকেও আসতে বলেছি। তোমরা এ সময় এখন কিভাবে কি? সারপ্রাইজ বউ, এখন এসো তো, কাজে লেগে পড়তে হবে। তোমাদের বাড়ি থেকে মানুষ আসবে বলে কথা। মোহনা খুশিতে বাক বাকুম করে উঠল। আগে দৌড়ে আয়শার কাছে গেল। আয়শা, জানো কি হয়েছে? জানি ভাবি, ভাইয়া বলল। তাহলে তো হলোই, তৈরি হও ননদিনী আমার ভাইয়ের বউ হওয়ার জন্য। মোহনা আয়শাকে আলতো করে জড়িয়ে ধরে চলে যেতে উদ্ধত হলো। আয়শা হাত ধরে আটকালো। মোহনা ভ্রু কুচকে কি হয়েছে জানতে চাইল। আমার ভয় করছে ভাবি, মনে হচ্ছে সব স্বপ্ন। ঘুম ভাঙলে স্বপ্নও ভেঙে যাবে। স্বপ্ন নয়, সব সত্যি। সবাই রাজি। আর কি, মাহিনকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। খুব শীঘ্রই সারপ্রাইজ পাবে। মোহনা চলে গেল। মোহনার মা এলো দুপুর পরে। মাহিন আসেনি, শুধু তিনিই এসেছেন। সবার সাথে কথা বলে ওদের এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হলো। মোহনা মাহিনকে কল করলো। হ্যালো ভাই, তুই কোথায়? ফ্রি আছিস? কেন আপু, আমি তো রাউন্ডে আছি। কোনো দরকার কি? না, তেমন কিছু না। আয়শাকে আজকে দেখতে এসেছে, বুঝলি? আংটি পরানোর দিন ঠিক করলো। মাও এসেছে, তাই তোকে আসতে বললাম। ঠিক আছে, তুই যেহেতু ব্যস্ত তাহলে থাক। সামনের মাসেই ওদের বাগদান হবে, তখন না হয় আসিস। মোহনা ফোন কেটে দিতেই মাহিন দুপা পিছিয়ে গেল। বা আয়শা, তুমি বিয়ে করে নিচ্ছ? অবশ্যই নিবে নাই বা কেন? আবির, আমি আজ একটু মাম্মামের সাথে যেতে চাই, ও বাসায়। তুমি কি যাবে? আমার তো কাল কাজ আছে। আজ তো বহুত কষ্টে ছুটি নিয়েছি। তুমি যাও সকালে, আবার মাহিনকে নিয়ে চলে এসো। মোহনাদের পৌঁছতে রাত হলো। মাহিন তখনও ফেরেনি। মাহিনা তো লেট করছে কেন মাম্মা? হয়তো পেশেন্টের চাপ বেশি, তুমি শুয়ে পড়ো, যাও। মোহনা মাথা নেড়ে রুমে গেল। মাহিন আসলো 12টা নাগাদ। মোহনা জেগেছিল। মাহিন রুমে গিয়ে পোশাক না বদলেই টান টান হয়ে শুয়ে পড়ল। ভাই, আসবো? আরে আপু, তুমি এ বাসায়? কেন আসতে পারি না? তা পারো, কিন্তু হঠাৎ আজ না তোমার ননদকে দেখতে এলো। ওরা কি আছে নাকি চলে গেছে? তুই এখনো ফ্রেশ হসনি কেন? ওই এমন ক্লান্ত লাগছে খুব। কফি খাবি? আচ্ছা দাঁড়া, আমি কফি করে আনি, তুই ততক্ষণে ফ্রেশ হয়ে নে। মাহিনকে কিছু বলতে না দিয়ে মোহনা বেরিয়ে গেল। কফি করতে করতে আবিরের কল এলো। কি স্যার, এখনো ঘুমাওনি? বউ আমার বাপের বাড়ি, আমার কি ঘুম আসে বউ ছাড়া? ইস ঢং, আগে থাকতা কেমনে? আগে তো একটা ধারা ছিল, এখন বউ আছে। বউ ছাড়া একা থাকা ঠিক না, জানো না? ও তাই বুঝি। তোমাকেও তো আসতে বললাম, এলে না। তুমি গেছো তোমার ভাইয়ের সাথে কথা বলতে, আমি গিয়ে কি করাতাম? তা কথা হলো তার সাথে? আরে না, মাত্রই তো আসলো, কথা বলবো এখন। এত রাত করে এলো যে, তুমি কি করছো? কফি করছি, খেতে খেতে বলা যাবে। এই তুমি ঘুমাও, আমার কফি বানানো শেষ। এখন আমি যাই, গিয়ে কথা বলি। আচ্ছা যাও, কি কথা হলো আমাকে জানিও, কল দিও কিন্তু, আমি জেগে আছি। মোহনা হেসে কল কাটলো। 2 হাতে 2 কাপ কফি নিয়ে রুমে গেল। মাহিনও ফ্রেশ হয়ে বের হলো। ভাইয়ের হাতে 1 মগ দিয়ে নিজেই বিছানায় গোল হয়ে বসলো। ভাই, তোকে এমন লাগছে কেন? চোখ মুখ কেমন ফুলো ফুলো। কই না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক ভাই, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? মাহিন চোখ তুলে তাকালো। মোহনা উৎসুক চোখে তাকিয়ে আছে। না নেই, বাট এসব কথা কেন? আরে দরকার আছে তাই। পছন্দের কেউ নেই তাহলে কি ভালোবাসার কেউ আছে? মাহিনের আয়শার কথা মনে পড়ে গেল। এক দীর্ঘশ্বাস ফেলে বলল, না আপু, তেমন কেউ নেই। তার মানে ধরে নিতে পারি আয়শাকে তুই ভালোবাসিস না? মাহিন চোখ বড় বড় করে চাইল। মোহনা নির্বিকার। কি বলছো এসব আপু? আয়শাকে আমি ভালোবাসতে যাব কেন? তাহলে গলা কাঁপছে কেন? ভাই আমি জানি, আমার কাছে লুকিয়ে লাভ নেই। তোর চোখ বলছে তুই আয়শাকে ভালোবাসিস, ইনফ্যাক্ট অনেক বেশি বাসিস। তাতে কি হলো? ওর তো বিয়ে ঠিক। বিয়ে ঠিক হয়েছে, হয়ে তো আর যায়নি। আর হওয়াটাও কি স্বাভাবিক নয়? আয়শা তোকে কতবার বলেছে তুই ওকে ফিরিয়ে দিয়েছিস। হ্যাঁ, কেন দিয়েছিস তা আমি বুঝি, তবে ঠিক করিসনি। ভালোবাসাকে হারাতে হয় না।
আমি বোধহয় ততটাও খারাপ না যে তোর ভালোবাসা আমার জন্য ভেঙে যাবে। আর আবিরও যথেষ্ট ভালো। মাহিন মাথা নিচু করে আছে, চোখ ছলছল করছে। মোহনা ভাইয়ের মাথায় হাত বুলে উঠে যেতে যেতে বলল, তুই কোনো দিক দিয়ে আয়েশার অযোগ্য না, বরং পারফেক্ট। এখনো সময় আছে, আয়েশাকে মনের কথা বল, না হয় দেরি হয়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না, নিজের মানুষকে নিজের কাছে রাখ। কিন্তু আয়েশা কি রাজি হবে? আয়েশা তোকে ভালোবাসে, তুই ছেলে হয়ে বলতে পারিসনি, বাট ও পেরেছে। তুই একবার ওকে বল, দেখবি সব ছেড়ে চলে এসেছে। মাহিন মুচকি এসে মাথা নাড়ল। মোহনা বেরিয়ে পড়তেই, ইস, এতদিন কেন বুঝিনি। আয়েশা একটু অপেক্ষা করো, আমি আসবো তোমার নিজের করতে, আর দূরে ঠেলে দিব না। উফ, হালকা লাগছে খুব। বরমশাই, আমার ভাই যে আপনার বোনকে বড্ড ভালোবাসে। আর ভাইয়ের বোন বুঝি ভালোবাসে না আমায়? বাসি তো, এক আকাশ সমান ভালোবাসি। এইটুকু ভালোবাসো? অশুভ ছেলে, আকাশ কত বড় ধারণা আছে? আমি তো ভাবলাম বলবে 7 আসমান সমান ভালোবাসো। দুজনের খুনসুটিতে রাত পার হলো। পরদিন মাহিন মোহনাকে দিয়ে এলো। মাহিনকে দেখে বাড়ির সবাই যেন জামাই আদরে নেমে গেল। মোহনা মাহিনকে জোর করে আয়েশার রুমে পাঠালো। আসতে পারি মিস? মাহিনকে দেখে আয়েশা ভূত দেখার মতো চমকে উঠল। তোমার নাকি বিয়ে শুনলাম, তাই দেখতে এলাম। ভালোই তো চেহারার উন্নতি করেছো, আই লাইক ইট। বিয়েটা তাহলে করছোই? না করার কি আছে? কার জন্য দেবদাস হব? আমি আপু অত দেবদাস হতে পারবো না। তা এই জন্যই এসেছেন আপনি বেআই মশাই? শুনুন, আপনাকে কিন্তু আমার মেহেন্দি থেকে বিয়ে অবধি সব কিছুতেই থাকতে হবে। আচ্ছা আসুন তাহলে, আমার হবু বর কল করবে আবার। মাহিন রাগে গজগজ করতে করতে বেরিয়ে পড়ল। 1 মাস পর ওদের বাগদান হওয়ার আগের দিন মাহিন আয়েশাকে কল করলো দেখা করার জন্য। আয়েশা রাজি হলো, মোহনাকেও বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন। এত তারা কিসের তোমার? কাল আমার বাগদত্তা কত ব্যস্ততার মধ্যে এসেছে ভাবতে পারছেন? তুমি সত্যিই বিয়েটা করবে? না করার মতো কোনো রিজন তো দেখছি না। তুমি না আমায় ভালোবাসো, তাহলে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো? ভালোবাসতাম, তখন বোকা ছিলাম। আমার ভালোবাসার মূল্য কেউ দেয়নি। পাগলের মতো ভালোবেসেও তার মনে জায়গা পায়নি। যদি বলি আমিও তোমায় ভালোবাসি? হাসালেন। কাল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এখন ভালোবাসেন বললেই তো হবে না। আমি জানি আপনি আমায় ভালোবাসেন না, শুধু শুধু আমাকে আর ইমোশনাল করে দিয়েন না। আমাকে দেখে কি তোমার ফান করছি মনে হচ্ছে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি আয়েশা। বুঝলাম ভালোবাসেন, তো এখন কেন বলছেন? এখন বলে লাভ কি? আর সত্যিই যে ভালোবাসেন তার প্রমাণ কি? আয়েশা, আর যাই বলো, আমার ভালোবাসা নিয়ে মজা করবে না। আমি সিরিয়াসলি বলছি, আমি তোমায় বড্ড ভালোবাসি। প্লিজ তুমি এই বিয়ে ভেঙে দাও। আমায় বিয়ে করবে আয়েশা? আয়েশার খুশিতে চোখে পানি চলে এলো। আয়েশা কিছু বলতে যাবে, তার আগেই, কি হচ্ছে কি এখানে? আর আয়েশা, কাল তো বাগদান, আর তুই এখানে? ছি! হঠাৎ আবিরের আগমনে মাহিন হতভম্ব হয়ে গেল। আয়েশার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, ভাইয়া, আয়েশার কোনো দোষ নেই, আমি ওকে আসতে বলেছিলাম। কেন আসতে বলেছ? তুই জানো না ওর যে বিয়ে? আমি আয়েশাকে ভালোবাসি ভাইয়া, ওকে বিয়ে করতে চাই। তুমি আয়েশাকে ভালোবাসো, এখন এসব বলে কাজ হবে না। ওর বিয়ে ঠিক, আমাদের তো মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? ভাইয়া প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা দুজনকে ভালোবাসি। আপনার কাছে আপনার বোনের মান সম্মান বড় হয়ে যাবে না? নিশ্চয়ই। ভালোবাসা সম্পর্কে আপনি ভালোই অবগত। সাবাস ভাই, সাবাস, এই তো আমার ভাই। একে একে সকলে উপস্থিত হলো। আবির হেসে মাহিনকে জড়িয়ে ধরল, আর মোহনা আয়েশাকে। মাহিন হা হা করে রইল, আয়েশার দিকে তাকাতেই চোখ টিপল। আমরা জানি তোমরা দুজনকে ভালোবাসো, আর সেজন্যই কাল তোমাদের বাগদান। মানে ঠিক বুঝলাম না। মোহনা ভাইয়ের মাথায় গাঁটটা মেরে সব খুলে বলল। মাহিন খুশিতে জোরে হেসে উঠল, যাতে বাকিরাও। পরদিন খুব ধুমধামে ওদের বাগদান সম্পন্ন হলো। 3 মাস পরে আয়েশার জন্মদিনের দিনে ওদের বিয়ে হবে বলে ঠিক করা হলো। আয়েশা মাহিন ছাদে গেল কথা বলার জন্য। তোমার মনে মনে এই ছিল, আর আমি জানতেই পারলাম না তোমরা আমার সাথে এমনটা করতে পারলে। তোমার দ্বারা যে কিছুই হতো না তা আমি ভালো করেই জানতাম। আমি কিন্তু ভালোবাসি বলেছিলাম, আর এমনিতেই তোমার বিয়ে হতে দিতাম না অন্য কারোর সঙ্গে। অতটা মানব দরদি আমিও নয়।
হয়েছে, তুমি যে কি তার না ভুলি, 3 বছরেও বলতে পারেনি, তার আবার বড় কথা। এখন যে বলেছ তাও তো ভাবির জন্য, না হয় তোমাকে দিয়ে আশা করিনি। কি ভেবেছ আমি জানি না? আমি সবই জানি, তাই আমার চর্মক খুলাইও না। মাহিন মাথা চুলকে হাসলো, আয়শাকে টান দিয়ে বুকে নিল। আহা কি শাস্তি! সরি গো, আমার আগেই বলা উচিত ছিল। তোমাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আয়শা মাহিনের বুকে এক কিল বসে আবার জড়িয়ে ধরল। 3 মাস পরে ঠিক করা দিনেই ওদের বিয়ে সম্পন্ন হলো। বাড়ি ছেড়ে দেওয়ার সময় আয়শার সে কি কান্না! ওরা চলে যেতেই মোহনা রুমে এলো। তখন রাত নেমেছে। আবির পায়ের উপর পা দিয়ে শুয়েছিল। রুমের কি অবস্থা করেছো আবির? কবে একটু গোছানো হবে তুমি বলো তো? আবির শোয়া থেকে উঠে বসে মোহনার হাত ধরে পাশে বসলো। আরে আরে করছো কি? ঘর গোছাতে হবে, যে হাল করেছো তুমি। কেবল তুমি গুছিয়ে দিবে বলে আমি অগোছালো হয়ে যাব, আবার তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব বারবার।